এরপর ধীরে 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 সবাই চলে আসবে, কোনো প্রবলেম নেই। তোমাদেরকে দিয়ে আমি শুরু করছি। দেখো, সৌভিক, মালবিয়া, সুকান্ত আর সাফেলি। দেখো, হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ, কোনো প্রবলেম নেই? সুকান্ত বলবে বোর্ড দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। দেখো, সিম্পল হারমোনিক মোশন, এটা আমাদের ক্লাস চলছিল সিম্পল হারমোনিক মোশন। দেখো, সিম্পল হারমোনিক মোশনে যে বেসিক জিনিসগুলো হয়, অর্থাৎ তার ক্ষেত্রে যে টাইম পিরিয়ডটা বা ফ্রিকোয়েন্সিটা বা সিম্পল দোলকের ব্যাপারে আমরা জেনেছিলাম, ঠিক আছে, যে কোথা থেকে আসে সার্কুলার মোশনের মধ্যে, সরি অসিলেশনের মধ্যে পড়ছে এসএইচএমটা, এবং তার ক্ষেত্রে দেখেছিলাম যে অসিলেশনের দুটো ভাগ পড়ছে। অসিলেশনের ক্ষেত্রে একটা আসছে এসএইচএম এবং আরেকটা আসছিল নন এসএইচএম, ঠিক আছে। আর এই যে অসিলেশন অর্থাৎ এর ক্ষেত্রে একটা মিন পজিশন থাকছিল। যদি কোনো একটা বস্তুর ক্ষেত্রে তার যদি মিন পজিশন থাকে, তখন সেটাতে কি হচ্ছিল, মিন পজিশন যদি থাকে সেটাকে আমরা অসিলেশন বলবো। এবং কোনো একটা বস্তুর যদি ফ্রিকোয়েন্সিটা খুব বেশি পরিমাণে হচ্ছিল, ফ্রিকোয়েন্সি খুব বেশি হচ্ছিল, তখন সেই ফ্রিকোয়েন্সিটাকে আমরা কি বলছিলাম, ভাইব্রেশন বলছিলাম। সেই ফ্রিকোয়েন্সি যখন প্রচন্ড বেশি হচ্ছিল, তখন সেটাকে আমরা ভাইব্রেশন বলছিলাম। যেমন ভাইব্রেশনের এক্সাম্পল হিসাবে দিতে গিয়ে বলেছিলাম যে একটা গিটারের ক্ষেত্রে যখন একটা স্ট্রিং থাকে, গিটারের ক্ষেত্রে একটা স্ট্রিং থাকে, সেই স্ট্রিংটা যখন কাঁপানো হয়, তখন উপরে নিচে স্ট্রিংটা কাঁপতে থাকে, প্রচন্ড পরিমাণে কাঁপতে থাকে, এবং সেটাকে ভাইব্রেশন বলে। অর্থাৎ অসিলেশনটা প্রচন্ড পরিমাণে যখন হয়, তখন সেটাকে ভাইব্রেশন বলে। এবং তার সাথে সাথে পিরিয়ডিক মোশনের ক্ষেত্রে বলেছিলাম যে পিরিয়ডিক মোশন তাকে বলবে যে নির্দিষ্ট টাইমের পর নিজের যে গতিটা আছে বা নিজের মোশনটা আছে, যে পথটাতে চলছে, সেটা একটা নির্দিষ্ট টাইম পরও রিপিট করতে থাকবে, সেটাকে আমরা পিরিয়ডিক মোশনের মধ্যে ফেলছিলাম। এবং অসিলেশনের ক্ষেত্রে কি বলছিলাম, তার ক্ষেত্রে একটা মিন পজিশন থাকবে, ঠিক আছে। এও কিন্তু পিরিয়ডিকলি চলবে, কিন্তু এর একটা মিন পজিশন থাকবে। মিন পজিশন মানে একটা নির্দিষ্ট মিন পজিশনের সাপেক্ষে ও ডান সাইডে বা বাঁ সাইডে বা উপরে বা নিচে ও অসিলেট করবে। এক্সাম্পল স্বরূপ বলেছিলাম যে যদি আমি একটা স্প্রিং এর সাহায্যে এইভাবে একটা ওয়েটকে স্প্রিং নিই এবং একটা ওয়েটকে এইভাবে যদি নিই, তখন আবার কি হচ্ছিল, এই যে এইটা যখন রেস্ট পজিশনে থাকছে, অর্থাৎ যখন এর ক্ষেত্রে কোনো রকম মোশন নেই, তখন সেটা ওর ক্ষেত্রে আসছে মিন পজিশনে। এবং যখন আমি টেনে নিচ্ছিলাম, টেনে স্প্রিংটাকে যখন এত দূর অবধি নিয়ে আসছি, তখন সেটা কি হচ্ছে, তখন সেটাকে এলঙ্গেট হচ্ছে, এবং এলঙ্গেট হওয়ার পর ও কি করছিল, ছেড়ে দিলে সে আবার নিচ দিকে পিছন দিকে ফিরে আসতে চাইছে, ঠিক আছে, পিছন দিকে ফিরে আসবে, অর্থাৎ স্প্রিংটা ছোট হয়ে যাবে। এই যে এ সামনে একবার সামনে দিকে যাচ্ছে এবং পিছন দিকে যাচ্ছে, এবং কার সাপেক্ষে যাচ্ছে, এই যে মিড পজিশনটা আছে বা এই যে মিন পজিশনটা, এই লাইনটা যেটা ওর স্থির অবস্থায় যেটা আছে, সেটা দিকে সামনে বা পিছনে আসছিল। সেই জিনিসটাতে যখন আমি তোমাদেরকে একটা সিম্বল পেন্ডুলামের ক্ষেত্রে বলেছিলাম যে পেন্ডুলামটা ববটা ঝোলানো আছে, আমি যদি কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে নিয়ে আসি এবং যদি ছেড়ে দিই, তখন সেটা প্রথমে এইভাবে যাচ্ছিল, দিয়ে আবার এইখানে এসে এইখানে উঠছিল, এইখানে ওঠার পর এইভাবে আসছিল, ঠিক আছে। এবং তারপর আবার যখন এইভাবে আসছে, দিয়ে এই পজিশনে যখন কমপ্লিট করছে, তখন সেটাকে একটা পিরিয়ডিক মোশন বলছিলাম। এবং এইখানেও কি করছে, এইটা ওর মিন পজিশন, অর্থাৎ এই মিন পজিশনে টেনশনটা উপর দিকে কাজ করছে, ওর যে টিটা আছে টেনশনটা উপর দিকে কাজ করছে, এবং নিচ দিকে কি কাজ করছিল, ওর ডব্লিউ, অর্থাৎ ডব্লিউ সমান হয় এমজি, তার মাস ইন্টু গ্রেভিটেশন, এটা কাজ করছিল। এবং দুটো একে অপরের সাথে সমান হওয়ার ফলে কি হচ্ছিল, তারা তোমাদের যে রেস্ট পজিশনে ছিল, এবং রেস্ট পজিশন থাকার ফলে এই পজিশনটাকে আমরা মেন পজিশন বলছি। অর্থাৎ কোনো রকম ফোর্স যখন ইউজ করা হয়নি বা যে পজিশনটাতে নর্মাল পজিশনে আছে, তখন সেটাকে মেন পজিশন। এবং এটাও বলেছিলাম যে পিরিয়ডিক মোশন, সমস্ত পিরিয়ডিক মোশন কিন্তু অসিলেশন হয় না, সমস্ত পিরিয়ডিক মোশন অসিলেশন হয় না, কিন্তু সমস্ত অসিলেশন যে আছে, প্রতিটা অসিলেশনে পিরিয়ডিক মোশনের মধ্যে পড়ছিল, ঠিক আছে। এটার এক্সাম্পল হিসাবে যখন বলছিলাম, তখন বলেছিলাম যে একটা সানের চারদিকে যখন আর্থ যখন অরবিট করতে থাকে সানের চারদিকে, ঠিক আছে, এটাকে যদি আমি আর্থ ধরি এবং আর্থ যখন অরবিট করতে থাকে সানের চারদিকে, তখন কি হচ্ছিল, যে এ তো একটা, এর ক্ষেত্রে কোনো রকম মিন পজিশন নেই, এ মিন পজিশন নেই, কিন্তু একটা নির্দিষ্ট রাস্তা বরাবর নির্দিষ্ট টাইমের পর, অর্থাৎ 365 দিন পর আবার নিজের যে গতিটা আছে বা নিজের যে মোশনটা আছে, সেটাকেও রিপিট করছিল। সেই কারণে এইটাকে তো আমি পিরিয়ডিক মোশন বলবো, কিন্তু পিরিয়ডিক মোশন বলার সাথে সাথে এটাকে আমি অসিলেশন বলবো না। কেন? কারণ অসিলেশনের ক্ষেত্রে আমাদের একটা মিন পজিশন থাকে, এর ক্ষেত্রে সেরকম কোনো মিন পজিশন নেই। এবং মিন পজিশন যদি আমি কোনো একটা ধরি, আমি এই পজিশনটা ওর মিন পজিশন বা এই পজিশনটা মিন পজিশন
বা এই পজিশনটা মিন পজিশন, তখন কিন্তু মিন পজিশনের সাপেক্ষে কি হয়, মিন পজিশন তখনই আমি অসিলেশন বলবো যখন সে তার মিন পজিশনের সাপেক্ষে সামনে, পিছনে বা উপরে এবং নিচে অসিলেট হতে থাকে, ঠিক আছে। নর্মাল যে ঘুরলো একটা মিন পজিশন থাকলো তখনই যে সেটা অসিলেশন বলবো, তখন বলবো না। একটা মিন পজিশনের সাপেক্ষে ও যখন কোনো একটা মোশন দেখাবে ডান সাইডে, বাঁ সাইডে বা উপরে নিচে, তখন সেটাকে আমরা বলছিলাম অসিলেশনের মধ্যে ফেলছিলাম, ঠিক আছে। এরপর আমাদের যে টাইম পিরিয়ড ফ্রিকোয়েন্সি, এটা বের করার সময় একটা জিনিস দেখিয়েছিলাম যে টি সমান হয় 2π/ω। কেন হচ্ছিল এটা তোমাদেরকে আমি বলবো। ওমেগা সমান 2πn হয়, এটা তোমরা সকলেই জানো। এগুলো আজকে বের করা শেখাবো এবং ঠিকঠাক করে দেখিয়ে দেবো যে কিভাবে হয় না হয়, সবগুলো বুঝলে আশা করি প্রবলেম হবে না কোনো রকম, ঠিক আছে। এবং একটা গ্রাফের সাহায্যে এটাও দেখিয়েছিলাম আমরা আগের দিনে, ক্লাসটা রিকল করছি, যে টাইম পিরিয়ড এবং ফ্রিকোয়েন্সি, এই যে টাইম পিরিয়ড এবং ফ্রিকোয়েন্সি একে অপরের সাথে কি হচ্ছিল, রেসিপ্রোকাল হচ্ছিল, ঠিক আছে। এরপর দেখো, এরপর থেকে যে নেক্সটটা আছে, নেক্সট যেটা আছে সেটা তোমাদেরকে শুরু করছি। আজকে যেটা করবো সেটা হচ্ছে তোমাদের যে রোটেশনাল মোশন, বা যেটাকে বলে, দাঁড়িয়ে মুছে নি, ডিলিট করে দিই। হ্যাঁ, রোটেশনাল মোশন যেটা আছে, সেই রোটেশনাল মোশনটা সেটা কি একটা এসএইচএম শো করবে নাকি শো করবে না। রোটেশনাল মোশনটা যেটা হয় অর্থাৎ বৃত্তীয় গতি, ঠিক আছে। বৃত্তীয় গতি বা সমবৃত্তীয় গতি, ঠিক আছে। সমবৃত্তীয় গতি এটা বললে খুব সুন্দর হয়। সমবৃত্তীয় গতি সেটা কি তোমার এসএইচএম শো করবে কি শো করবে না। আচ্ছা দেখো, এখানটাতে একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। আমি সামান্য পেন্সিলের কালারটা চেঞ্জ করে নিই। হ্যাঁ দেখো, আমি ধরো এই একটা থালা নিলাম, ঠিক আছে। বোঝার চেষ্টা করো ঠিকঠাক করে। এইটা একটা আমি তার থালা নিলাম, ঠিক আছে। বেশ, এই থালাটা আমি নিলাম, কোনো প্রবলেম নেই। এরপর এই থালাটাতে ধরো আমি একটা বল নিচ্ছি, ঠিক আছে। এখানটা একটা বল নিলাম, এই একটা বল, এবং আমি কি করলাম, থালার এই বরাবর বলটাকে ছেড়ে দিলাম। তখন কি হবে, তুমি এখন ভাবো যে তুমি কোন দিক থেকে দেখছো। তোমার চোখ রয়েছে এইখানে, ঠিক আছে। তোমার চোখ রয়েছে এইখানে, এইখানটাতে তোমার চোখ রয়েছে, তুমি এইখান থেকে দেখছো। এরপর তুমি উপর থেকে যখন দেখছো, উপর থেকে যখন দেখছো, তখন কি দেখতে পাবে, যে একটা সার্কুলার পথে ঘুরছে, এইভাবেও ঘুরছে, ঠিক আছে। কতজন এলে, এসছে, ঠিক আছে। এই যখন চোখ দিয়ে যখন উপর দিক থেকে দেখবে, তখন দেখবে ও উপর দিক থেকে এই করছে আছে। এটাকে আমরা কি বলি, ফ্রন্ট ভিউ, যেটা আমরা বলি, বা ফ্রন্ট ভিউ বা উপর দিক থেকে যখন তুমি দেখছো, ঠিক আছে। এরপর সামান্য তুমি থালাটাকে এরকমই রাখলে, থালাটাকে কি করে দিলে, তুমি থালাটাকে এই ধরনের মনে করে দিলে, অর্থাৎ এইটা রয়ে গেল থালাটা, এবং আমি এরপর নিলাম এইখানটাতে বলটা, এইটা নিলাম বলটা, এবং তুমি এরপর দেখছো সামনে থেকে, ঠিক আছে। সামনে থেকে মানে আমি যেমন স্ক্রিনটাকে তুমি যদি থালা ভাবো, এবং থালাটা তোমার সামনে মনে করে ধরা আছে, এবং তুমি এইখান থেকে দেখছো, ঠিক আছে। এইখান থেকে তুমি এরপর দেখছো। এরপর যদি এখান থেকে তুমি এই সাইডে দেখো, এরপর দেখলে কি দেখবে, এরপর যদি বলটাকে যদি তুমি ঘুরিয়ে দাও, তখন কি দেখবে, যে বলটা একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে আসছে, বলটা একবার এদিকে যাচ্ছে এবং এদিকে আসছে। তখন তুমি এইভাবে এই এই গতিটা শো করবে না, যে সার্কুলার গতিটা, সেই সার্কুলার গতিটা তুমি আর দেখতে পাবে না। তখন তুমি কি দেখবে, যে বলটা একবার এদিকে গেল, দিয়ে আবার এদিকে এলো, আবার এদিকে যাচ্ছে, আবার এদিকে আসছে। কেন, কারণ তুমি সামনের দিক থেকে দেখছো, সামনের দিক থেকে দেখছো, এবং পুরো থালাটা দেখছো না, তুমি থালাটার একটা শিরা বরাবর দেখছো, ঠিক আছে। থালাটাকে যদি সামনে ধরো, থালাটাকে যেমন ফোন ধরার মতো, স্ক্রিন ধরার মতন যেমন তুমি ধরো থালাটাকে, থালাটা তুমি যেখানে খাবারটা খাও সেখানটা দেখছো না, তুমি শুধুমাত্র থালাটার বর্ডারটা দেখছো। বর্ডারটা দেখলে তুমি দেখতে পাবে যে বলটা প্রথমে এদিকে যাচ্ছে এবং এদিকে যাচ্ছে। অর্থাৎ এই জিনিসটাকে আমি এইভাবে শো করতে পারি। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, যে সমবৃত্তীয় গতিটা যেটা আছে সেটা তোমার এসএইচএম এর মধ্যে পড়ছে। কিন্তু এই জিনিসটা না, আমি একটা তোমাদেরকে এক্সপেরিমেন্টের সাহায্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ধরো সার্কুলার মোশন, সেটাকে আমি একটা বৃত্ত নিলাম, এই একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, ঠিক আছে। এরপর ধরো এই যে বৃত্তটা নিলাম আমি, এইখানে এইটা ওর মিড ইয়েটা লাইনটা, ঠিক আছে। লাইনটা রয়েছে, ব্যাসটা ধরলাম আমি। এরপর এইখান থেকে মনে করো বলটাকে আমি শুরু করছি, এইটা বলটা, ঠিক আছে। বলটা এই পজিশনে এখন আছে, এবং এইটা ওর মিন পজিশন, মিন পজিশন মানে এইটা ওর রেস্ট পজিশন। এরপর এই জিনিসটাকে আমি সামান্য একটা লাইনের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি, অর্থাৎ এসএইচএম এর সাহায্যে, সিম্পল হারমোনিক মোশনের সাহায্যে। এইটা ওর রয়েছে মিন পজিশন, এবং এইখানটাতে রয়েছে ওর বলটা। এবং অসিলেশন যখন হবে, অসিলেশন যখন হয়, তখন কি রকম হবে, অসিলেশন হলে কি হবে, প্রথমে এই দিকে যাবে এবং এই দিকে যাবে, তারপর আবার এদিকে আসবে, এদিকে যাবে, আবার এইদিকে আসবে। অর্থাৎ এই যে গতিটা, সেই গতিটাকে আমি একটা সরল রেখার সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। অর্থাৎ প্রথমে এদিকে যাবে, দিয়ে আবার এদিকে আসবে, আবার এদিকে যাবে, আবার এদিকে আসবে, ঠিক আছে। এইটা হচ্ছে ব্যাপার। এরপর দেখো, যখন বস্তুটা ঘুরে ঘুরে যখন এই পজিশনে গেল, ধরো বস্তুটা এই অবস্থাতে গেল, এই অবস্থায় যদি যায়,
এইখানটাতে বস্তুটা চলে গেল, ঠিক আছে। প্রথমে এই অবস্থায় ছিল, দিয়ে যখন ঘুরলো তখন এই অবস্থায় চলে গেল, এবং এইখানে সেই জিনিসটা কোথায় দেখাবে, এই অবস্থাতে মনে করে এলো, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমি একটা ওর যোগ করলাম এবং এইটা থেকে একটা যোগ করলাম, ঠিক। এরপর দেখো এইখানে তুমি কি বলে যে সরণটা হয়, সরণটা কি হয়, মিড পজিশন থেকে হয়, অর্থাৎ এর ক্ষেত্রে সরণটা হয়ে যাবে এইটা, বোঝার চেষ্টা করবে পুরোটা, সামান্য ঠিক করে বোঝানোর চেষ্টা করছি। দেখো এইটা হয়ে যাবে ওর মিড পজিশন থেকে যে সরণটা হয় সেটা হয়ে যাবে এক্স। আমি তো এইখান থেকে এইটা সরণ ধরবো না, আমার কি ধরো সরণ ধরে মিড পজিশন থেকে, মিড পজিশন থেকে কতটা গেল সেটা, তাহলে এইটা ওর মিড পজিশন, মিড পজিশন থেকেও এত দূর অবধি গেল বা এইটা গেল, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ওর মিড পজিশন, আচ্ছা ঠিক আছে। এরপর ভাবো এইখানে এই যে এখানে একটা থিটা তৈরি করছে, এখানটাতে একটা থিটা কোণ তৈরি করবে, এখানটাতে একটা থিটা কোণ তৈরি করবে, কোনো প্রবলেমে থিটা কোণ তৈরি করবে। এবং এইখানে সেই জিনিসটা কেমন হয়ে যাবে, এইখানে বস্তুটা যখন এই যে এই লাইন বরাবর এলো, এই লাইন বরাবর এলো, অর্থাৎ সেইটাকে আমি এই অবস্থায় ধরলাম। এরপর কিছুক্ষণ পর যখন এই যে কিছু একটা অ্যাঙ্গেল করলো বা এই যে থিটা করলো, সেই থিটাটা কোনটা, এইটা, এই থিটাটা যেটা আমি এখানে ধরছি, থিটা সমান আমার কি হয়ে যায়, কতটা রাস্তা তোমার কতটা কৌণিক বেগ নিয়ে চললো, কৌণিক বেগ ওমেগা, এবং কতটা টাইম নিয়ে চললো, টি সময় ধরে চললো, তার থিটা সমান হয়ে যাচ্ছে ওমেগা টি, ঠিক আছে। সামান্য বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। কেন, কারণ টি টাইম নিয়ে চলছে, এইখান থেকে এই পজিশনে যেতে তো কিছু একটা টাইম নিল, সেটা হলো টি, এবং কিছু একটা ওমেগা নিল, যে ইয়েটা নিল গতিবেগটা, কৌণিক বেগটা যেটা, সেটা হলো ওমেগা। এত ডিপলি বোঝার দরকার নেই, তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি, তোমরা এই জিনিসটা শুধু কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি বোঝাচ্ছি, ঠিক আছে। শুধু তোমরা বুঝে বুঝে যাবো, ঠিকঠাক করে করে যাও। এরপর দেখো তোমার অ্যাম্পলিটিউড কি হয়, মিড পজিশন থেকে যতটা হাইয়েস্ট যায় সেটা হয় অ্যাম্পলিটিউড, অর্থাৎ এইটা নিশ্চয়ই অ্যাম্পলিটিউড, এই যে এত দূর অবধি গেল, অর্থাৎ এর যে ব্যাসার্ধটা সেইটা হচ্ছে অ্যাম্পলিটিউড, অর্থাৎ এইটাকে আমি বলছি ওর অ্যাম্পলিটিউড। এই ক্ষেত্রে এর অ্যাম্পলিটিউডটা কোনটা হয়ে যাবে, এর ক্ষেত্রে মিন পজিশন থেকে এই যে হাইয়েস্ট পজিশন এদিকে যাচ্ছে, বা মিন পজিশন থেকে এত দূর অবধি হাইয়েস্ট পজিশন এইটা যাচ্ছে, এইটা হয়ে গেল মিন, এইটা হচ্ছে অ্যাম্পলিটিউড বা এটা হচ্ছে অ্যাম্পলিটিউড। কেন, কারণ অ্যাম্পলিটিউডটা যেটা হয় সেটা হয় যে সর্বোচ্চ যতটা যায় সেটাকে আবার অ্যাম্পলিটিউড বলে, আগের দিন বুঝিয়েছি আমি, ঠিক। এরপর সামান্য বোঝো, এটা অ্যাম্পলিটিউড অবধি হয়ে গেল, এরপর কোনো আমার প্রবলেম নেই। এরপর এইখানে যে আমি যদি এখান থেকে cos থিটা বের করার চেষ্টা করি, ঠিক আছে, cos থিটা সমান কি হয়ে যায়, ভূমি বাই অতিভুজ, অর্থাৎ x বাই a হয়ে যাবে। কেন, কারণ এইটা 90 ডিগ্রি ফর্ম করছে, এটা সোজা সোজা একটা লম্ব টেনেছি আমি, তাহলে এইটা 90 ডিগ্রি ফর্ম করছে, এবং লম্ব 90 ডিগ্রির বিপরীতে যেটা হয় সেটা হয় অতিভুজ, তাহলে cos থিটা হয়ে গেল x বাই a, অর্থাৎ x সমান চলে আসছে a cos থিটা, ঠিক আছে। এবং থিটার জায়গায় যদি আমি ওমেগা টি বসাই, তাহলে আমার চলে আসবে a cos ওমেগা টি, ঠিক আছে। এরপর সেই জিনিসটা এইখানটা তো ওই জিনিসটাই আসছে, এটার সাথে এটাই আসছে, অর্থাৎ এই যে এইটা কি হয়ে যায়, একটা সরল দোলগতির ক্ষেত্রে সরণের যে সমীকরণটা হয় সেটা। কিন্তু এই সমীকরণটা কোথায় হয়, কখন হয়, যখন তোমার যে দোলনটা, সেই দোলনটা, দেখো এই যে দোলনটা যখন তোমার শুরু করে বা যখন ধরা হয়, কোশ্চেনটা যখন বলা থাকবে যে দোলনটা শুরু হয়েছে একটা নির্দিষ্ট প্রান্ত বিন্দু থেকে, তখন তোমাকে ধরতে হয় x সমান a cos ওমেগা টি। এবং যখন বলে যে মিড পজিশন থেকে দোলনটা শুরু হয়েছে, তখন তোমাকে ধরতে হয় x সমান a sin ওমেগা টি। এই দুটো জিনিস সামান্য ঠিকঠাক করে বুঝে রাখবে, ঠিক আছে। যখন তোমাকে বলবে যে মিড পজিশন থেকে শুরু হচ্ছে, তখন হয়ে যাবে x সমান a sin ওমেগা টি মিড পজিশন থেকে, এবং যখন বলবে একটা বস্তুর সঞ্চার পথ তার ইয়ে থেকে শুরু হচ্ছে, একটা প্রান্ত বিন্দু থেকে শুরু হচ্ছে, তখন x সমান a cos ওমেগা টি। এরপর দেখো এইখানে x সমান এটা হয়ে গেল, এবং এটাকে যদি আমি ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ কার সাপেক্ষে করবো, টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ যদি করি, তাহলে আমার প্রথমে আসবে ভেলোসিটি, v সমান কি হয়ে যাবে dx বাই ডিটি, dx বাই ডিটি যদি চলে আসে, সেইটা আমার চলে আসবে কি মাইনাস a sin ওমেগা টি ইন্টু ওমেগা। ডেরিভেটিভ তোমরা সবাই জানো, সেই জন্য আমি ওটা গেলাম না। কেন, কারণ cos ওমেগা টি ডেরিভেটিভ করলে চলে আসবে sin ওমেগা টি, এবং ওমেগা টি এর জন্য একটা ওমেগা আসবে, এবং মাইনাস এ তো আগে থেকেই আছে, অর্থাৎ মাইনাস a ওমেগা sin ওমেগা টি। এরপর আমি অ্যাক্সেলারেশন বের করলাম, অ্যাক্সেলারেশন সমান কি হয়ে যাবে, এটার আবার ডেরিভেটিভ করবে, অর্থাৎ মাইনাস a ওমেগা cos ওমেগা টি ইন্টু ওমেগা, অর্থাৎ মাইনাস a ওমেগা স্কোয়ার cos ওমেগা টি। এরপর ভাবো একটা জিনিস বোঝার চেষ্টা করো, এই যে দাঁড়ো কোনটা দিয়ে করতে হয়, আচ্ছা এখানটা দিয়ে করতে হয়, তাই না, হ্যাঁ। x সমান হয়ে গেল, a সমান হয়ে গেল মাইনাস a ওমেগা স্কোয়ার cos ওমেগা টি। এরপর এই যে a cos ওমেগা টি, আমি সমান কি ধরেছি, a cos ওমেগা টি সমান আমি ধরেছি x,
সরি এ কস থিটা সমান ধরেছি এক্স, বা আমি এখানে যদি এ কস ওমেগা টি সেটা এক্স, কারণ থিটা সমান ওমেগা টি অর্থাৎ এক্স সমান এ ওমেগা টি, এখানে যদি বসাই তাহলে আমার বেরিয়ে যাচ্ছে এ ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এইটা চলে আসছে, সরি এ ওমেগা স্কোয়ার না, ওমেগা স্কোয়ার এক্স, এটা চলে আসছে আমার ওমেগা স্কোয়ার এক্স। এরপর তোমাদেরকে কালকে আমি যখন করাচ্ছিলাম তখন বলছিলাম কোনো একটা বস্তু তার যদি ত্বরণটা যদি হয় মাইনাস, হ্যাঁ বলো, লাস্টের দুটো স্টেপ আরেকবার বলো। লাস্টেরটা এটাকে ডেরিভেটিভ যখন করলাম ভিটাকে এক্সটাকে যখন ডেরিভেটিভ করলাম তখন হয়ে গেল মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি। ঠিক আছে, এবং তারপর সেটাকে যখন আমি এক্সিলারেশন বের করছি, এক্সিলারেশন যখন বের করব তখন সেটা হয়ে যাবে মাইনাস এ ওমেগা কস ওমেগা টি, এবং ওমেগা টির আরেকবার ডেরিভেটিভ করলে সেটা একটা ওমেগা আসছে, তাহলে সেটা কি আসছে এ ওমেগা ইন্টু ওমেগা মানে এ ওমেগা স্কোয়ার ইন্টু কস ওমেগা টি। এরপর আমি এইখানটাতে লিখেছি, দেখো এখানটাতে বের করেছি এক্স সমান এ কস ওমেগা টি, তাহলে এই যে এ কস ওমেগা টি এইটার সমান আমি ধরলাম এক্স এবং ওমেগা স্কোয়ার অলরেডি আমার আছে, অর্থাৎ আমার যে এক্সিলারেশনটা সেটা চলে আসছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ঠিক আছে, এরপর দেখো এই যে আমার এক্সেলারেশন সমান চলে এলো ওমেগা স্কোয়ার এক্স, এবং কালকে তোমাদেরকে যখন আমি করছিলাম তখন পড়াচ্ছিলাম তখন বলছিলাম কোনো একটা বস্তুর যদি মানে এক্সেলারেশন মাইনাস ওমেগা স্কোয়ার এক্স শো করে তখন সেটা নিশ্চিন্তে কি হয়ে যাবে, সিম্পল হারমোনিক মোশন হয়ে যাবে। সেটা তুমি দেখবে না কার গতি, কোনো একটা গাড়ির গতি হোক বা এরোপ্লেনের গতি হোক বা তোমার রেলের গতি হোক, কিসের গতি সেটা ডিপেন্ড করছে না, তুমি শুধু দেখবে যে ওমেগা স্কোয়ার এক্স আসছে কিনা। যদি কোনো একটা বস্তুর ত্বরণটা আসছে ওমেগা স্কোয়ার এক্স, তাহলে সেটা নিঃসন্দেহে কি হয়ে যাবে, সেটা একটা সিম্পল হারমোনিক মোশন হয়ে যাবে। অর্থাৎ এই যে পুরোটা করানোর একটা মানেটা জিনিসটা এই হলো যে তোমার সমবৃত্তীয় গতি যেটা হবে, বৃত্তীয় গতি না, সমবৃত্তীয় গতি সেটা একটা সিম্পল হারমোনিক মোশন শো করবে। বৃত্তীয় গতি সেটা কিন্তু তোমার এসএইচএম শো করবে না, কেন? কারণ আমরা দেখেছি যে পৃথিবীর যে গতি হয় সেটা কিন্তু বৃত্তীয় গতি বা রোটেশনাল মোশন, সেটা কিন্তু তোমার এসএইচএম শো করবে, মানে তোমার সিম্পল হারমোনিক মোশন সেটা শো করছে না, সেটা কি শো করছে, পিরিয়ডিক মোশন শো করছে। কিন্তু কোনো একটা বস্তু যদি সমবৃত্তীয় চলে, অর্থাৎ মানে বেগটা যদি তার সমান হয় এবং সমবৃত্তীয় গতিতে ঘুরতে থাকে, তখন সেটা এসএইচএম এর মধ্যে পড়বে, সমবৃত্তীয় গতি সম্পন্ন কোনো একটা বস্তু সেটা এসএইচএম এর মধ্যে পড়বে। ঠিক আছে, এইটা হলো পুরো জিনিসটা, যেটা সেটা একটা কনক্লুশন। অর্থাৎ বৃত্তীয় গতি বা সমবৃত্তীয় গতি, যেটা কোশ্চেন যখন আসবে, সমবৃত্তীয় গতি এসএইচএম শো করে। ঠিক আছে, এরপর দেখো কোনখানটাতে করে যেন ঠিক বুঝতে পারছি না, তার একবার টিপলে এটাই চলে আসছে। আচ্ছা, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, মুছেই নেওয়া যাবে না হয়। ঠিক আছে, আচ্ছা দেখো এরপর এইমাত্র যে করালাম যে কোনো একটা বস্তুর যদি ইয়েটা শুরু হয়, কি নাম বলে, দোলনটা, যখন আমি সঞ্চারটা এক সমান যদি আমার প্রান্ত বিন্দু থেকে ধরা হয়, একটা দোলন রয়েছে, ঠিক আছে, এই একটা দোলক, এবং তার ক্ষেত্রে যখন আমার সঞ্চার পথটা কোশ্চেনটাতে যখন দেওয়া থাকবে যে তার সঞ্চার পথটা শুরু হয়েছে বা তার গতিটা শুরু হয়েছে একটা প্রান্ত বিন্দু থেকে, তখন কি হয়ে যাবে, তার ক্ষেত্রে যেটা শো করবে সেটা হবে এ কস ওমেগা টি, এবং যখন বলবে মিড পয়েন্ট থেকে শুরু করছে তার সঞ্চার পথটা, তখন হয়ে যাবে এক্স সমান এ সাইন ওমেগা টি। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এরপর দেখো কালকে তোমাদেরকে যখন আমি করাচ্ছিলাম তখন একটা বলেছি যে সরল নির্দেশক সরণ সমীকরণটা যেটা হয় সরল দোলগতির, এরপর মজা আসবে একটু, সরল দোলগতির সরণ নির্দেশক যে ইয়েটা বলেছিলাম ইকুয়েশনটা, সেটা হয়েছিল x সমান a সাইন ওমেগা টি প্লাস আলফা। পুরো জিনিসটা পড়ে আসবে, আলফা সমান এই যে পুরোটা আসছে সেটা আসছে তোমার ফেজের মধ্যে পড়ে আসছে ওমেগা টি প্লাস আলফা। আজকে তোমাদের ফেজ বের করা শেখাবো, এবং ফেজ যদি কারো প্রবলেম থাকে আজকে ক্লাসটা দেখবে, ক্লাসটা দেখার পর ফেজের ক্ষেত্রে প্রবলেমটা থাকবে না। ঠিক আছে, ফেজের ক্ষেত্রে যাদের যদি একটু আধটু প্রবলেম হয়ে থাকে, তাহলে x সমান a সাইন ওমেগা টি প্লাস আলফা, এটা সরল দৈর্ঘ্যের সরল নির্দেশক একটা সমীকরণ। এরপর তুমি একটু সামান্য ভাবো, এইখানে আমি যদি আলফা সমান 0 ধরি বা এবং টি সমান 0 ধরি, তাহলে আমার এখান থেকে কি আসছে, আলফা সমান আমি ধরলাম 0 এবং টি সমান ধরলাম আমি 0, তাহলে আমার এখান থেকে কি আসবে, x সমান
আমার চলে আসছে এ ইন্টু সাইন 0। সাইন 0 মান হয়ে যায় 0, অর্থাৎ এক্স সমান চলে আসছে 0। অর্থাৎ এখান থেকে বোঝানোর মানেটা কি হলো, যখন এক্স সমান 0 অর্থাৎ সরণটা এক্স সমান 0, তখন সেটা কি আসছে, সাইনের গ্রাফে পড়ে যাচ্ছে। সেই জন্য আমি বললাম এক্স সমান এ সাইন ওমেগা টি। ঠিক আছে, এরপর তুমি আলফা সমান π/2 ধরো। π/2 অর্থাৎ এই পজিশনে গেল একটা, এটা π/2 এবং আবার আসছে π/2, আবার π/2, আবার π/2, আবার π/2। প্রতিটা যে ইয়ে হয় সেটা π/2 করে ধরে, টোটাল একটা যে গতিটা হয় টোটালটা ধরে 360-র মধ্যে, পুরোটা 360-র মধ্যে পড়ে। ঠিক আছে, 360-র মধ্যে পড়ে, এবং ফেজ ডিফারেন্স যেটা আছে সবগুলো যখন বোঝাবো তখন এই জিনিসটা কমপ্লিট মানে বুঝতে পারবে। এখন জিনিসটা শুধু অরালি ভার্বালি বোঝার চেষ্টা করো। আলফা সমান π/2, ঠিক আছে, এবং আলফা সমান π/2 হওয়ার সাথে সাথে এইখানে তোমার কি চলে আসবে, এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস π/2, অর্থাৎ এক্স সমান এ কস ওমেগা টি। অর্থাৎ যখন তোমার আলফাটা যখন তোমার ধরছো π/2, তখন সেটা কি চলে আসছে, এক্স সমান এ ওমেগা টি। ঠিক আছে, এইখানে এক্সটা তোমার যেটা আছে, এক্স সমান কিন্তু যে এক্সটা আছে সেটা কিন্তু আমার 0 ধরিনি। এক্স সমান কি আছে, এক্স সমান যদি এ হয়, এক্স সমান যদি এ হয়, তাহলে তোমার এখান থেকে যে ইয়েটা আসছে সেটা আসছে এক্স এ কস ওমেগা টি। অর্থাৎ এই দুটো জিনিসের মানে হলো গিয়ে, যখন একটা বস্তুর দোলনটা শুরু হবে একটা প্রান্ত বিন্দু থেকে, তখন সেটার ইকুয়েশনটা লিখবে এক্স সমান এ কস ওমেগা টি, এবং যখন দোলনটা শুরু হবে একটা মিড পয়েন্ট থেকে, মিডিল পয়েন্ট থেকে, তখন তার ক্ষেত্রে দোলনটা তখন লিখবে এক্স সমান এ সাইন ওমেগা টি। ঠিক আছে, এতদূর অবধি ক্লিয়ার? এরপর সামান্য বোঝার চেষ্টা করো। এরপর সরল দৈর্ঘ্যের সাপেক্ষে তার যে দোলছে এইখানটাতে বস্তুটা, যে এই যে এখানটাতে দোলছে, এর ক্ষেত্রে কিছু একটা গতিবেগ রয়েছে। ঠিক আছে, কালকে তো নর্মাল বলে দিয়েছিলাম যে গতিবেগ হয় ত্বরণ হয়, সেটা বলে দিয়েছি, কিন্তু এর ক্ষেত্রে গতিবেগ একটা থাকবে, সেটা ইকুয়েশন বের করতে হবে, এবং তার ক্ষেত্রে একটা ত্বরণ থাকবে, সেটাও বের করতে হবে। ঠিক আছে, এবং তার থাকছে ফেজ ডিফারেন্স থাকছে, এপক থাকছে। এই জিনিসগুলো কি হয় সেগুলো বোঝার চেষ্টা করো। দেখো, ভাবো এইটা একটা সরল দোলক। ঠিক আছে, এই হয়ে গেল, একটা ববটা ঝুলানো আছে, এইটা হচ্ছে ওর অ্যামপ্লিটিউড হাইয়েস্ট, এইখানে অ্যামপ্লিটিউড হাইয়েস্ট। এইটা এক্স সমান 0, এখানে এক্স সমান এ, এইখানেও এক্স সমান এ, অর্থাৎ অ্যামপ্লিটিউডটা এখানে হাইয়েস্ট, এইখানে অ্যামপ্লিটিউডটা হাইয়েস্ট। এরপর দেখো, যে তোমাদেরকে আমি ইকুয়েশনটা বললাম, ইকুয়েশনটা কি বললাম, এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস আলফা। ঠিক আছে, বা তুমি এখান থেকে যদি বের করো যে সাইন ওমেগা টি প্লাস আলফা সমান আসছে এক্স বাই এ, এবং তুমি এখান থেকে বের করছো কস ওমেগা টি প্লাস আলফা সমান কি চলে আসবে, √1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস আলফা, অর্থাৎ √1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। অর্থাৎ এখান থেকে চলে আসছে আমার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। নর্মাল জিনিস, আমি প্রথমে সাইন ওমেগাটির ভ্যালুটা বের করলাম, সাইন ওমেগাটির ভ্যালুটা চলে আসছে আমার এক্স বাই এ, এবং আমি যখন কস ওমেগাটির ভ্যালু বের করলাম তখন চলে আসছে আমার এইটা। ঠিক আছে, আমার আসল লক্ষ্য কি, আমাকে বের করতে হবে আমার যে বেগটা রয়েছে, গতিবেগটা রয়েছে, যে বেগটা নিয়েও চলছে সেই বেগটা আমাকে বের করতে হবে এখান থেকে। ঠিক আছে, তা দেখো তোমাদের ক্ষেত্রে জানো তোমরা যে বেগ সমান হয় টাইমের সাপেক্ষে ডিস্টেন্সের যে ডেরিভেটিভ, সেটা হয়ে যায় বেগ, অর্থাৎ ডিএক্স বাই ডিটি। এরপর এক্স সমান আমি কি ধরেছি, এ সাইন ওমেগা টি প্লাস আলফা। এটা একটা সরল নির্দেশক সমীকরণ হয় একটা এসএইচএম এর ক্ষেত্রে, অর্থাৎ ডি ডিটি অফ এ সাইন ওমেগা টি প্লাস আলফা। এতদূর অবধি কোনো প্রবলেম নেই। এরপর দেখো, এখানে আমি যখন ডেরিভেটিভ করব, সাইনের ক্ষেত্রে ডেরিভেটিভ কি হয়ে যাবে, এটা কনস্ট্যান্ট বেরিয়ে যাবে, সাইনের ক্ষেত্রে ডেরিভেটিভ হয়ে যাবে কস ওমেগা টি প্লাস আলফা, এবং তার সাথে সাথে একটা কি আসবে, ওমেগা এক্সট্রা বেরোবে। কেন, কারণ ওমেগা টি প্লাস আলফা যখন ডেরিভেটিভ করবে তখন একটা এক্সট্রা ওমেগা বেরোবে, অর্থাৎ আমার চলে আসছে এ ওমেগা কস ওমেগা টি প্লাস আলফা। আচ্ছা ঠিক আছে, এতদূর অবধি কোনো রকম প্রবলেম নেই। এরপর এইখানটাতে দেখো এ ওমেগা আমি করলাম,
এবং এই যে cos ওমেগা টি প্লাস আলফা আমি কি বের করেছি, রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস, এখানটাতে আমি কি বের করেছি, এই যে cos ওমেগা টি প্লাস আলফা, সেখানটাতে আমার কি বেরিয়েছে, রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। অর্থাৎ এখানে যদি আমি ভ্যালুটা বসাই, আমার বেরিয়ে যাবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, এবং এটা পুরোটা রুটের মধ্যে আছে। রুটটা যদি হাঁটিয়ে দিই তাহলে আমার চলে আসবে এ ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ, কেন, কারণ এ স্কোয়ারটা রুট থেকে বেরিয়ে গেল, এ যদি কেটে দিই তাহলে আমার চলে আসছে ওমেগা ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এইটা হয়ে যাচ্ছে ভি। অর্থাৎ একটা সরল দোলকের ক্ষেত্রে তুমি যখন তার বেগটা বের করবে, যখন তার গতিবেগটা বের করতে বলে যে তার কত গতিবেগ নিয়ে চলছে, তখন সেটা হয়ে যায় ভি সমান ওমেগা ইন্টু রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইটা হচ্ছে তোমার 1 নম্বর সমীকরণ। এরপর সামান্য একটা জিনিস বোঝার চেষ্টা করো, এত অবধি করে গেলে কোনো রকম প্রবলেম নেই। এরপর এইখানটাতে এই যে সরল দোলকটা, এইখানটাতে এরপর আমার ভিটা আছে, ভি এর ক্ষেত্রে আমার একটা মিনিমাম ভ্যালু থাকবে এবং একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে। ভি এর ক্ষেত্রে একটা মিনিমাম ভ্যালু থাকে এবং ম্যাক্সিমাম ভ্যালু থাকবে। ভাই ম্যাক্সিমাম ভ্যালুটা কোথায় হবে এবং মিনিমাম ভ্যালুটাই কোথায় হয়? আমি নর্মাল ভি সমান বের করলাম ওমেগা ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এরপর আমি যদি এক্স সমান 0 ধরি, এক্স সমান যদি আমি 0 ধরি, তখন আমার কি আসছে দেখো, ভি সমান ওমেগা ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস 0, অর্থাৎ ওমেগা এ, ঠিক, কোনো প্রবলেম নেই। এবং আমি ধরছি এক্স সমান এ, অর্থাৎ সেটা কি, এক্স সমান এ অর্থাৎ সেটা অ্যামপ্লিটিউড, অর্থাৎ যখন সরণটা সবচেয়ে বেশি তখন সেটার ভি সমান কি হয়ে যাবে, ওমেগা ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ এটা 0 চলে আসছে, অর্থাৎ ভি সমান চলে আসছে 0। তা এইখানটা থেকে তোমরা বুঝতে পারছো, যখন তার সরণটা কি আছে, যখন তার সরণ আছে 0, সে কোনো রকম সরণ শো করছে না, যখন তার সরণ x সমান 0, তখন তার ক্ষেত্রে যে বেগটা সেটা আসছে ম্যাক্সিমাম। অর্থাৎ এই পয়েন্টে x সমান 0, এই মিড পয়েন্টে যখন দোলনটা এত দূর অবধি গেল, দিয়ে যখন আবার দুলে ফিরে আসবে, এই পয়েন্টে এসে ওর যে বেগটা যেটা আছে, এই পয়েন্টে এসে ওর বেগটা হবে হাইয়েস্ট। এরপর আবার যখন এত দূর অবধি উঠবে, উঠে নিয়ে আবার যখন এই পয়েন্টে আসবে, তখন এই পয়েন্টে এসে ওর বেগটা হয়ে যাবে ওমেগা এ, যেটা হবে ওর হাইয়েস্ট বেগ হয়ে যাবে ওমেগা এ, এই পয়েন্টে এসে নিয়ে, ঠিক আছে। এরপর পরের ক্ষেত্রে যখন আমি ধরলাম এক্স সমান অ্যামপ্লিটিউড, এক্স সমান কি ধরলাম, এক্স সমান অ্যামপ্লিটিউড ধরবো, অর্থাৎ তার ক্ষেত্রে যে এটা সরণটা হাইয়েস্ট, এক্স সমান এত দূর অবধি গেল, তখন আমার দেখাচ্ছে ভি সমান 0, অর্থাৎ এত দূর এসে নিয়ে এখান থেকে শো করছে ভি সমান 0 এবং এই পয়েন্টও ভি সমান 0। অর্থাৎ এই জিনিসটা থেকে এটা বোঝা যায় যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে, কোনো একটা সরল দোলকের ক্ষেত্রে তার যে বেগটা ম্যাক্সিমাম হয় তার মিড পয়েন্টে এসে, তার মিড পয়েন্টে ভিটা ম্যাক্সিমাম হয়, এবং ভিটা তোমার 0 হয় বা একেবারে মিনিমাম হয়, সেটা তার কোন যখন হয়, যখন তার অ্যামপ্লিটিউডটা হয় হাইয়েস্ট, যখন তার অ্যামপ্লিটিউড হয় হাইয়েস্ট। এরপর এই জিনিসটাকে তুমি নর্মালি, এটা যেটা আছে নর্মালি তুমি এইভাবেও বুঝতে পারো, কিভাবে বুঝবে দেখো, কিভাবে বোঝা যায় নর্মালি, এটা দেখো, তুমি মনে করো এই রাস্তা দিয়ে যাচ্ছ, ধরো পেনটা একটু চুজ করি, তুমি এই রাস্তা দিয়ে যাচ্ছ, ঠিক আছে, এইখানটা রাখি তোমাদের সুবিধা হবে। এই হয়ে গেল তোমার পেন্ডুলাম, তুমি এই রাস্তা একটা তোমার, আর এটা হচ্ছে ব্যাপার। এরপর একটা বস্তুকে তুমি এত দূর অবধি নিয়ে গেলে এবং দুলিয়ে ছেড়ে দিলে, তখন সে কি করবে, প্রথমে নিচ দিকে নামবে, নেমে এই পজিশন অবধি এলো, এবং আবার এই পজিশন অবধি উঠবে, এবং আবার এই পজিশন অবধি নামবে, এবং এই পজিশনে যখন গিয়ে কমপ্লিট করবে তখন হবে একটা পূর্ণ দোলন। এরপর তুমি সামান্য একটা বোঝার চেষ্টা করো, তুমি ভার্বালি বোঝার চেষ্টা করো, যখন তোমার এই যে এটা আছে, এইখানটা থেকে এত দূর অবধি উঠবে, অর্থাৎ এইখানে গিয়েও কি হবে, এইখানে গিয়ে এমন একটা মুহূর্ত আসবে যখন তার বেগটা হয়ে যাবে 0। কেন বেগটা 0 হয়ে যাবে, কারণ একবার ওকে স্থির হতেই হবে, কারণ ও আর উপর দিকে যেতে চাইছে না। যখন তুমি সাইকেল চালাও, সাইকেল চালানোর পর
এই রাস্তা দিয়ে মনে করো সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছ এবং তোমাকে এই রাস্তা দিয়েই ফিরে আসতে হয়, অর্থাৎ একটা রেখা বরাবর, এই রেখা বরাবর সাইকেলটা চালাচ্ছ এবং এই রেখা বরাবরই যদি তোমাকে ফিরে আসতে হয়, তখন তোমাকে কি করতে হবে, তুমি এত দূর অবধি গেলে এবং তোমাকে সাইকেল থেকে নামতে হবে, সাইকেলটাকে ধরে উঠাতে হবে এবং এই সাইডে ঘোরাতে হবে। তোমাকে ইউটার্ন মারার জায়গা দিচ্ছে না, তুমি যদি এই রাস্তাতে যাও এবং যদি ইউটার্ন মারার জায়গা দেয়, তোমার বেগ জিরো করার দরকার পড়ছে না। কেন? কারণ বেগটা তোমার এখানটাতে কমে যাবে, বেগটা তুমি কমালেই তুমি ঘুরিয়ে নিয়ে আসতে পারবে। কিন্তু তোমাকে বলছে তুমি যে রেখা বরাবর গেছো, অর্থাৎ সাইকেলের টায়ারটা যে রেখা বরাবর গেছে, সেই রেখা বরাবরই তোমাকে যদি আসতে হয়, তখন তোমাকে কি করতে হবে, এইখানটাতে এই যে রাস্তাটা যখন আসবে তখন এই মুহূর্তে হাইয়েস্ট মুহূর্তে এসে নিয়ে তোমাকে একবার বেগটা জিরো করতে হবে এবং সাইকেল থেকে নামতে হবে, দিয়ে সাইকেলটা ঘোরাতে হবে। নর্মালি তো তুমি আর ঘোরাতে পারবে না, তোমাকে যদি ইউটার্ন মারার জায়গা থাকতো তখন ঘোরাতে, কিন্তু লাইন বরাবরই যদি তোমাকে ফিরে আসতে বলে তখন এক মুহূর্তে এসে তোমাকে জিরো হবে। অর্থাৎ সেই জিনিসটা এখানেই ঘটছে, যখন তুমি উপরে উঠে গেলে, একেবারে হাইয়েস্টে উঠে গেলে, আর উপর দিকে ওঠার জায়গা নেই, এরপর তুমি নিচ দিকে নামবে, তখন এমন একটা মুহূর্ত আসবে যখন তোমার বেগটা হয়ে যাবে জিরো। এবং নিচ দিকে যখন আসছো তাহলে তুমি গতিশক্তি পেয়েছো, এই যে স্থিতিশক্তি, এখানে স্থিতিশক্তির জন্যও পেলে এবং গতিশক্তিও পেলে, তখন তোমার বেগটা হয়ে যাবে হাইয়েস্ট এবং এই মুহূর্তে এসে তোমার বেগটা হয়ে যাবে হাইয়েস্ট। ঠিক আছে? এবার আবার যখন উপর দিকে উঠবে তখন তোমার বেগটা ধীরে ধীরে কমতে থাকবে। কেন? কারণ তুমি যে ইয়েটা আছে গ্রেভিটেশনের বিপরীতে যাচ্ছ, গিয়ে 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 এই পয়েন্টে গিয়ে যখন তুমি আর উপর দিকে উঠতে পারছো না, তখন তোমার আবার ভি সমান হয়ে যাবে জিরো। এই পজিশনে এসে আবার ভিটা হয়ে যাবে জিরো। এবার আবার যখন নিচ দিকে নামবে তখন আবার ভিটা ধীরে ধীরে বাড়তে থাকবে এবং এই পজিশনে এসে ভিটা হয়ে যাবে ম্যাক্সিমাম। অর্থাৎ আমার এই পজিশনে ভিটা চলে আসছে জিরো, একটা অ্যামপ্লিটিউড যখন হয় হাইয়েস্ট তখন হয়ে যাবে ভিটা জিরো, এবং কোন রকম যখন এক্স সমান হয়ে যায় জিরো বা মিড পয়েন্টে বা এক্স সমান হয়ে যায় জিরো, তখন তার ক্ষেত্রে ভিটা হয়ে যায় ম্যাক্সিমাম। ঠিক আছে? এইটা হচ্ছে নর্মাল কনসেপ্টটা। তাহলে এটা ভিটা কখন জিরো আসে, কোনটা ম্যাক্সিমাম আসে বোঝা গেল। যদি কোনো রকম প্রবলেম থাকে তাহলে আমাকে বলবে। অর্থাৎ ভিটা কোথায় জিরো হবে, তার অ্যামপ্লিটিউডটা যখন হাইয়েস্ট হবে তখন, এবং ভিটা কোথায় ম্যাক্সিমাম হবে, যখন তার মিড পয়েন্টে আসবে বা যখন ইয়েতে আসবে। এই জিনিসটা যখন স্প্রিং এর সাহায্যে বোঝার চেষ্টা করবে, ধরো তুমি এটা স্প্রিংটা নিলে, স্প্রিং এর সাহায্যে যদি বোঝার চেষ্টা করো, এইটা তোমার স্প্রিংটা, এবং যখন তুমি এলংগেট করছো তখন স্প্রিংটা তোমার এত দূর অবধি চলে গেল, এবং যখন তুমি ছেড়ে দিলে তখন এবং যখন তুমি ছেড়ে দেওয়ার পর স্প্রিংটা এই অবস্থায় চলে আসবে। এরপর তুমি সামান্য বোঝার চেষ্টা করো, এইখানটাতে যখন এত দূর বেরো, এইটা হলো ওর মিড পয়েন্ট, এটা ওর মিড পয়েন্ট, এই অবস্থাতে ওর মিড পয়েন্ট, এবং এত দূর অবধি ওর হাইয়েস্ট এক্স সমান এ, এবং এইখানে এক্স সমান জিরো, সরি এখানেও এক্স সমান এ, অর্থাৎ এইদিকে হাইয়েস্ট যাচ্ছে এবং এইদিকেও এটা হাইয়েস্ট যাচ্ছে, এবং এটা রয়েছে ওর মিড পয়েন্টে। এইখানে এত দূর অবধি যখন যাবে, দিয়ে কি করবে, এত দূর যাওয়ার পর আর এদিকে যেতে পারবে না, তখন কি হবে, ওকে ফিরে আসতে হবে। ফিরে যখন আসবে তখন একটা এমন মুহূর্ত আসবে যখন এখানে ভিটা হয়ে যাবে জিরো। কেন? কারণ ওকে ফিরে আসতে হচ্ছে, তাহলে একটা পয়েন্টে এসে ওর ভিটা হয়ে যাবে জিরো। ঠিক আছে? একটা মুহূর্তে এসে, একটা স্প্রিং এর ক্ষেত্রে যখন তুমি দেখো স্প্রিংটা যখন ছেড়ে দাও, মানে টেনে নিয়ে ছেড়ে দেওয়া হবে, তখন যখন যখন পুরোপুরি লম্বা হয়ে গেলে, তখন একটা মুহূর্ত যখন আসবে তখন তার বেগটা হয়ে যাবে জিরো। ঠিক আছে? যখন কাঁপতে শুরু করে, যখন একটা মুহূর্ত আসবে তখন তার বেগটা হয়ে যায় জিরো, এবং সেই জিনিসটা আবার যখন এইখানটায় চলে আসে তখন তার ভিটা হয়ে যায় ম্যাক্সিমাম, অর্থাৎ মিড পয়েন্টে ভিটা হয়ে যায় ম্যাক্সিমাম। এবং আবার যখন কম্প্রেসড হয়ে যাওয়ার পর, যখন আর কম্প্রেসড হতে পারে না, একটা তো নির্দিষ্ট মুহূর্ত আছে যেখানের পর আর কম্প্রেসড হতে পারে না, যেখানটাতে আর কম্প্রেসড হতে পারে না সেইখানে ওর ভিটা হয়ে যায় জিরো। এবং সেটা কখন হবে, যার অ্যামপ্লিটিউড যখন হবে হাইয়েস্ট, অ্যামপ্লিটিউডটা যখন সবচেয়ে বেশি হবে বা বিস্তার সবচেয়ে বেশি হবে, তখন সেই জায়গাতে এসে তার যে ভিটা হয়ে যাবে জিরো। ঠিক আছে? যদি কোনো রকম প্রবলেম থাকে নিশ্চয়ই আমাকে বলবে, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এইটা হয়ে গেল তোমার ভিটা। ভি এর ইকুয়েশনটা কি হয় সেটা দেখে নিলে, এখানে ভি এর ইকুয়েশন আসছে এইটা, এবং তার সাথে সাথে তোমার যে কি বলে, ভি এ কোথায় ম্যাক্সিমাম হয় এবং কোথায় মিনিমাম হয় সেটাও তোমরা দেখে নিলে। এরপর সামান্য বোঝার চেষ্টা করো। এরপর তোমাদের আসছে জিনিসটা ত্বরণ, বস্তুটা দুলছে, টাইমের সাপেক্ষে বেগ পরিবর্তন হচ্ছে। বেগ পরিবর্তন হচ্ছে না কেন, পরিবর্তন হচ্ছে, দেখো যখন এই যে বস্তুটা আছে এবং যখন এই অবস্থাতে আছে, সরি বাঁকা হয়ে গেল, এই পজিশনে যখন আছে তখন এটা হচ্ছে ওর মিড পজিশন, বা এটা আসছে তোর কি নাম বলে, কি বলে এটাকে, আচ্ছা মিড পজিশনে, মিড বা মিন, গড় পজিশন, যে জায়গাতে পজিশনটা আছে, যেখান থেকে ও শুরু করছে বা যে জায়গাতে এক্স সমান জিরো, এখানে ওর এক্স সমান জিরো। এরপর যখন এই পজিশনে চলে গেল তখন ওর ভি হয়ে গেল জিরো, এবং এখানে ভি সমান ম্যাক্সিমাম,
এই পজিশনে যখন চলে এলো তখন সমান ভি সমান 0 এবং এই পজিশনে ভি সমান ম্যাক্সিমাম। অর্থাৎ কি হচ্ছে, টাইমের সাপেক্ষে তার বেগটা যেটা আসছে চেঞ্জ হচ্ছে। টাইমের সাপেক্ষে কি করছে, ওর যে বেগটা আছে সেটাও চেঞ্জ করছে। তা টাইমের সাপেক্ষে কারো যদি বেগ চেঞ্জ হয়, টাইমের সাপেক্ষে কারো যদি বেগ চেঞ্জ হয় তখন সেটা কি হয়ে যাবে, তার ত্বরণ শো করবে। কেন, কারণ টাইমের সাপেক্ষে যখন ডিসপ্লেসমেন্ট শো করছিল তখন সেটা হয়ে যাচ্ছিল তার বেগ, এবং টাইমের সাপেক্ষে যখন সে তার ভেলোসিটিটা চেঞ্জ করবে, সময়ের সাপেক্ষে বেগের হারকেই তো ত্বরণ বলে, তাহলে এখানে বেগের হার হচ্ছে বা চেঞ্জ হচ্ছে, সেই কারণে এটা অ্যাক্সেলারেশন শো করবে। এবং আমরা অ্যাক্সেলারেশনটা কি হয়ে যাবে সেটা এখান থেকে আমরা দেখব। আমাদের যে ভি বেরিয়েছে, ভি সমান ডিএক্স বাই ডিটি, এবং ডিএক্স বাই ডিটি আমাদের কি বেরিয়েছিল, ওমেগা এ কস ওমেগা টি প্লাস আলফা। কেন বেরিয়েছিল, কারণ এক্স সমান ছিল এ সাইন ওমেগা টি প্লাস আলফা। এটা যখন ডেরিভেটিভ করেছিল অর্থাৎ ডিএক্স বাই ডিটি করেছিলে তখন তোমার কি আসছিল, এইটা এসেছিল, ঠিক আছে, ওমেগা এ কস ওমেগা টি প্লাস আলফা। এটা চলে গেল ভি, এবং ভি কে তোমার অ্যাক্সেলারেশন করতে গেলে কি করতে হবে, ভি সমান অ্যাক্সেলারেশন সমান কি হয়, ডিভি বাই ডিটি, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনকে অ্যাক্সেলারেশন বলে। অর্থাৎ ডিভি বাই ডিটি যখন তুমি বের করবে তখন সেটা আবার হয়ে যাবে ওমেগা এ ইন্টু সাইন ওমেগা টি প্লাস আলফা, এবং একটা মাইনাস আসবে। কেন, কারণ ডিডি এক্স অফ কস এক্স সমান হয় মাইনাস সাইন এক্স ইন্টু এই যে ওমেগা টি প্লাস আলফা যখন আরেকবার ডেরিভেটিভ করবে তখন সেটা আসবে ওমেগা, অর্থাৎ মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস আলফা। আচ্ছা, এ সাইন ওমেগা টি প্লাস আলফা সমান আমি কি ধরেছি, এক্স, তাহলে এখানে আমার কি ধরবো আমি, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে আমার ডিএক্স বাই ডিভি বাই ডিটি সমান চলে আসছে এক্সেলারেশন, এবং এই জিনিসগুলো আগের দিন বের করেছি। এক্সেলারেশন সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স কেন আসে সেটা আমরা আগের দিন দেখেছি, ঠিক আছে। তাহলে আমার এক্সেলারেশন চলে আসছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এরপর আমার এখানে বোঝার জিনিস যে একটা দোলনের ক্ষেত্রে কোন পজিশনে তার এক্সেলারেশনটা হাইয়েস্ট হবে এবং কোন পজিশনে এসে তার এক্সেলারেশনটা জিরো হবে, এক্সেলারেশন কোথায় হাইয়েস্ট থাকছে এবং এক্সেলারেশন কোথায় জিরো থাকছে, এটা আমার বোঝার জিনিস। তাহলে এই যে দোলনটা আছে, এই যে করছো, ঠিক আছে, এইখানে এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এরপর আমি যদি এক্স সমান 0 ধরি, এক্স সমান 0 অর্থাৎ এই মিড পজিশন, এক্স সমান 0 ধরলাম আমি, এটা হচ্ছে ওর মিড পজিশন। মিড পজিশনের ক্ষেত্রে এ সমান কি চলে আসছে, এ সমান চলে আসছে ওর মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু 0 অর্থাৎ 0। অর্থাৎ যখন সে মিড পজিশনে চলে আসবে তখন এক্সেলারেশন তোমার চলে আসছে 0, এবং যখন হাইয়েস্ট হবে অর্থাৎ এক্স সমান হবে অ্যাম্পলিটিউড বরাবর, এক্স সমান হবে অ্যাম্পলিটিউড বরাবর, অর্থাৎ অ্যাম্পলিটিউড কাকে বলে, যত দূর হাইয়েস্ট ও যেতে পারছে সেটাকে বলে অ্যাম্পলিটিউড। এক্স সমান এ, কখন এক্স সমান অ্যাম্পলিটিউড যদি ধরি তখন আমার কি চলে আসছে, এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স সমান মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এ, অর্থাৎ এক্সেলারেশন সমান আসছে মাইনাস ওমেগা স্কোয়ার এ। দেখো এইখানটাতে এক্সেলারেশনটা যেটা আছে ওর হাইয়েস্ট আসছে, অর্থাৎ এই পজিশনটা এক্স সমান এ পজিশনে ওর এক্সেলারেশন চলে আসছে মাইনাস ওমেগা স্কোয়ার এ। অর্থাৎ এই পজিশনে এসে ও 0 মানে হাইয়েস্ট আসছে এবং এই পজিশনেও 0 আসছে। তার মানে একটা দোলনের ক্ষেত্রে যখন দুলতে থাকে, সরল সিম্পল পেন্ডুলাম যখন দুলতে থাকে, যখন সে মিড পজিশনে আসে তখন তার ভি সমান হয়ে যায় ম্যাক্সিমাম এবং এক্সেলারেশন হয়ে যায় 0, এবং যখন উপরে চলে যায় অর্থাৎ এটা এক্স সমান 0 কন্ডিশনে ধরছি আমি, ঠিক আছে, এটা এক্স সমান 0 কন্ডিশন, এবং এক্স সমান যখন এ তখন তোমার ভিটা হয়ে যায় 0 এবং এক্সেলারেশন হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম, বা এইটা আসছে তোমার নর্মাল মেথডটা, ঠিক আছে। এখানে দুটো জিনিস একসাথে রিলেট করে পড়ে নেবে। এই পজিশনে তোমার ভিটা আসছে ম্যাক্সিমাম এবং অ্যাক্সেলারেশনটা 0, ভি ম্যাক্সিমাম হলে অ্যাক্সেলারেশন 0 আসবেই, এবং এইখানে তোমার ভিটা আসছে 0 এবং অ্যাক্সেলারেশনটা আসছে ম্যাক্সিমাম, এইটা আসছে ব্যাপার, ঠিক আছে। এরপর তোমাদের যে টাইম পিরিয়ড বের করতে হয়, টাইম পিরিয়ড দুটো ভাবে বের করা যায়, দুটো টাইম পিরিয়ড থাকে। কেন দুটো টাইম পিরিয়ড থাকে, টাইম পিরিয়ডটা দুটো কেন আসছে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো, ধরো যখন তোমার একটা সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে টাইম পিরিয়ডটা বের করবে তখন এর ক্ষেত্রে এই যে নিচ দিকে নামছে, এই যে উপর দিকে উঠিয়ে দিল, উপর দিকে ওঠার পর যে নিচ দিকে নামছে সেটা ওর টানটা, সেটা কিসের জন্য, ফোর্সটা কিসের জন্য কাজ করে, কালকে তোমাদের বলেছিলাম সেটা গ্রেভিটেশনের জন্য কাজ করছে, গ্রেভিটেশনের জন্য কাজ করছে, গ্রেভিটেশনের জন্য ও নিচ দিকে নেমে যাচ্ছে, ঠিক আছে। এবং যে স্প্রিংটা হয়, স্প্রিং এর ক্ষেত্রে ওর কিন্তু এই যে সামনের দিকে সরছে সেটা তুমি ফোর্স প্রয়োগ করলে কিন্তু নিচ দিকে যেটা আসছে সেটা ওর যে
মানে স্থিতিস্থাপকতা হয়, বা এই যে স্প্রিংটা স্থিতিস্থাপকতা বা কঠিনতা বা জড়তা হয়, সেই জড়তার জন্য কি করে ও সামনের দিকে যায় বা পিছন দিকে আসে, অর্থাৎ যে ও অসিলেট করতে থাকে, ঠিক আছে, অসিলেট করতে থাকে, সেটা ওর জড়তার জন্য, এই যে স্প্রিংটা ইউজ করছো সেই স্প্রিংটার জন্য, ঠিক আছে। তার মানে এই যে এখানে ওর যে কনস্ট্যান্ট ফোর্স কনস্ট্যান্ট যেটা আছে কে, সেই কে এর জন্য এ কি করছে, একটা তোমার অসিলেশন দেখাচ্ছে, এবং এখানেও গ্র্যাভিটেশনের জন্য ওর অ্যাক্সিলারেশন দেখাচ্ছে। জিনিসটা বোঝার চেষ্টা করো, কোয়েশ্চেনটা দুটো জিনিসটা আলাদা আলাদা আছে, সেই জন্য কনফিউশনটা হয়। কেন কনফিউশন হয়, আমাকে সুকান্ত অনেকদিন আগে একটা ম্যাথ পাঠিয়েছিল, যে টি সমান 2 পাই এই দিয়ে টাইম পিরিয়ডটা বের করতে বলেছিল, ঠিক আছে, আমি তোমাদেরকে পুরোটা বুঝিয়ে দিচ্ছি, এখন বলছি না। টাইম পিরিয়ডটা যখন বের করতে বলেছিল তখন সেটা স্প্রিং এর ক্ষেত্রে বলেছিল, এবং স্প্রিং এর ক্ষেত্রে আমি যখন ওকে অঙ্কটা করে দিয়েছিলাম, তখন √m/k এই সূত্র দিয়ে আমি ইউজটা করে দিয়েছিলাম, ঠিক আছে। তখন ওর ক্ষেত্রে প্রবলেম আসছিল যে কে জিনিসটা কি এবং এমটা কেন আসছে, কেন, কারণ অসিলেশন এইখানে যখন শো করছে তখন তো এর ক্ষেত্রে কোনো রকম আমি কে পাচ্ছি না। তাহলে এই জন্যই আমি বললাম, যখন এই ক্ষেত্রে ওর গ্রেভিটেশনের জন্য ওর কি আসছে, গ্রেভিটেশনের জন্য অসিলেশন করছে, এবং এইখানে ওর যে ফোর্স কনস্ট্যান্ট আছে বা ওর যে জড়তা আছে সেটার জন্য অসিলেশনটা করে। তার ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে টাইম পিরিয়ডটা আলাদা হবে, টাইম পিরিয়ডটা যদি আলাদা হয় সেটা কি হবে সেটা জিনিসটা বোঝার দরকার। কোয়েশ্চেন তোমাদেরকে দিতেই পারে যে একটা স্প্রিং এবং স্প্রিং এর ক্ষেত্রে টাইম পিরিয়ড বলো, এবং একটা সরল দোলকের ক্ষেত্রে টাইম পিরিয়ড বলো, তখন তো জিনিসটা প্রবলেম হয়ে যাবে, তাই না। সেই ক্ষেত্রে দুটো জিনিস বোঝা দরকার। দেখো এইখানে তোমরা জানো ওমেগা সমান হয়, ওমেগা সমান কি হয়, থিটা সমান হয় ওমেগা টি। থিটা অর্থাৎ যতটা পথ যাচ্ছে, অ্যাঙ্গুলার পথ যেটাকে বলে, অ্যাঙ্গুলার সরণ যেটাকে বলে, সেটা হচ্ছে থিটা, এবং এটা হচ্ছে অ্যাঙ্গুলার বেগ এবং অ্যাঙ্গুলার টাইম, সরি টাইম 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 ইনটু অ্যাঙ্গুলার বেগ যেটা হয়ে যায়, সেটা হয়ে যায় ও কত দূর যাচ্ছে, থিটা মানে কত দূর সরছে সেই থিটাটা, ঠিক আছে। পুরোটা একটু বোঝার চেষ্টা করো। ওমেগা সমান হয় 2πn, এটা তোমরা সকলে জানো, এটা ইউনিভার্সাল সূত্র, এটা সকলে জানে, কোনো প্রবলেম হয় না। ওমেগাটা কেন হয়, কারণ এই যে একটা ফ্রিকোয়েন্সিতে 2π চলছে, সেই জন্য ওমেগা সমান 2πn, এটা হচ্ছে ব্যাপার। এবার ওমেগা সমান 2πn হয়ে গেল, কোনো প্রবলেম নেই। এইখান থেকে আমি যদি টি বের করতে চাই, তাহলে ওমেগা সমান কি হয়ে যাবে, 2π/t, কেন, কারণ n সময় হয়ে যায় 1/t, টাইম এবং ফ্রিকোয়েন্সি একে অপরের সাথে রেসিপ্রোকাল হয়, কালকের দিন আমি করিয়েছি। তাহলে ওমেগা সমান আসছে 2/t, এবং টি সমান চলে আসছে এখান থেকে 2π/ওমেগা, 2π/ওমেগা চলে এলো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এরপর একটা জিনিস এখানে বোঝার চেষ্টা করো, আমি যখন ইয়েটা করছিলাম, ত্বরণটা করছিলাম, কোনো একটা বস্তুর ক্ষেত্রে ত্বরণ সমান কি আসছে, ω²x, ঠিক আছে। এখন আমি প্লাস মাইনাসটা ছেড়ে দিচ্ছি, -ω²x, এবং মাইনাসটা কি জন্য আসে, ফোর্সটা অপোজিট সাইডে কাজ করে বা অপোজিট সাইডে যেতে যায়, সেই জন্য। তাহলে এ সমান ω²x যদি আমি ধরি, এইখান থেকে আমি যদি ওমেগাটা বের করার চেষ্টা করি, ওমেগা সমান আমার কি চলে আসবে, √a/x, অর্থাৎ √, অ্যাক্সিলারেশন বা ত্বরণ ডিভাইডেড বাই ডিসপ্লেসমেন্ট বা সরণ, এইটা আসবে তো আমার ওমেগাটা, ঠিক আছে। এই জিনিসটা আমি যদি এখানে বসানোর চেষ্টা করি, অর্থাৎ 2π ডিভাইডেড বাই ওমেগা, ওমেগা সমান কি হয়ে যাবে, √a/x, অর্থাৎ এইটাকে যদি আমি করি 2π ইন্টু √x/a, কেন উল্টে গেল, অন্য জিনিস কিছুই না, ঠিক আছে, x/a, হ্যাঁ, এইটা এখানটাতে উল্টে গেল। অর্থাৎ যখন তোমাকে একটা সরল দোলকের ক্ষেত্রে টাইম পিরিয়ড বের করতে বলবে, তখন তোমাকে যদি সরণ দেওয়া থাকে, অ্যাক্সিলারেশন দেওয়া থাকে, তখন যদি তোমাকে টাইম পিরিয়ড বের করতে বলে, তখন তুমি ইউজ করবে এই সূত্রটা। এইটা হয়ে গেল সূত্র, এটা তোমার দোলকের ক্ষেত্রে, সরল দোলকের ক্ষেত্রে, ঠিক আছে। এরপর সেই জায়গাতে তোমাকে যদি বলে একটা স্প্রিং এর ক্ষেত্রে, স্প্রিং এর ক্ষেত্রে কি হয়, তার যে ফোর্সটা কাজ করে, সেটা F সমান কি হয়ে যায়, -x। এইখানটাতে ওমেগা অন্য কারণে আসবে, সেটা দেখো তোমাদেরকে বোঝাচ্ছি আমি, ভালো করে বোঝার চেষ্টা করো। এইখানটাতে ওমেগা সমান 2πn, এটা চলে এলো, কোনো প্রবলেম নেই, ওমেগা সমান এলো আমার 2πn, এটা যেমন আসে সেরকমই আসে। এবং এই যে ফোর্স কনস্ট্যান্ট আগের দিন বুঝিয়েছি, ফোর্স কনস্ট্যান্টটা কি হয়, এফ ভ্যারিজ অফ সব -x হয়, কেন, কারণ ফোর্সটা যে সাইডে যাচ্ছে তার অপোজিট সাইডে ফোর্সটা কাজ করছে, সেই জন্য ফিরে আসতে চাইছে ও নিজের মিড পজিশনে, সেই জন্য এফ ভ্যারিজ অফ -x, এক্সটা কি, এখান থেকে এক্সটা হচ্ছে ওর ডিসপ্লেসমেন্ট, যে সাইডে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে বা পিছন দিকে যাচ্ছে, সেটা যখন পিছন দিকে যেতে চাইবে তখন সামনের দিকে টানবে, যখন সামনের দিকে যেতে চাইবে তখন পিছন দিকে টানবে, সেই জন্য এফ ভ্যারিজ অফ -x। এবং এইখানটাতে বলেছিলাম এফ সমান -kx, এবং এই যে কেটা বলেছিলাম, সেটা বলেছিলাম ফোর্স কনস্ট্যান্ট, এবং এই যে ফোর্স কনস্ট্যান্টটা সেটা আসে তার স্থিতিস্থাপকতার জন্য বা বস্তুটার জড়তার জন্য, স্প্রিং এর জড়তার জন্য। এরপর ওমেগা সমান 2πn, তাহলে আমি এখান থেকে যদি ওমেগা সমান 2π/t করি,
তাহলে আমার টি সমান বেরিয়ে যাবে 2π/ω। ঠিক আছে, এত অবধি কোনো রকম প্রবলেম নেই। এরপর সামান্য বোঝো, এইখানটাতে আগের দিন যখন আমি করাচ্ছিলাম, আগের দিন এফ সমান কি বেরোচ্ছে, এফ সমান বেরোচ্ছে আমার -kx। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবং এফ সমান আমি এটাও জানি যে এফ সমান হয়ে যায় m × a, আমার সেটা হয়ে যায় kx। এবং আমি যদি তার ক্ষেত্রে অ্যাক্সিলারেশন বের করতে যাই তখন সেটা হয়ে যায় -k/m × x। এরপর তোমাদেরকে কালকে আমি যখন করাচ্ছিলাম তখন একটা জিনিস বলেছিলাম, এই যে ফোর্স কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট এবং এই যে মাস সেটাও কনস্ট্যান্ট, তাহলে এই যে k/m এইটাকে আমি একটা অন্য জিনিস দিয়ে ডিনোট করি যেটা হয়ে যায় ω², অর্থাৎ a সমান হয়ে যায় -ω²x। সেই কারণে তার যে ইয়েটা আসে, অ্যাক্সিলারেশনটা আসে, সেটা আসছে ω²x। এটা আগের দিন বুঝিয়েছিলাম। কে সমানও কনস্ট্যান্ট এবং এম সমানও কনস্ট্যান্ট, সেই কারণে আমি k/m এই পুরো কনস্ট্যান্টটাকে একটা অন্য কনস্ট্যান্ট দিয়ে ডিনোট করি যেটা আসছে আমার ω²। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এবং এই যে ω² দিয়ে ডিনোট করলে অর্থাৎ ω সমান আমার কি চলে আসছে √k/m। তাহলে ω সমান কি চলে আসছে আমার √k/m। তাহলে এইখানটা জিনিসটা যদি বসাই অর্থাৎ t সমান 2π / √k/m, এবং এইটাকে যদি ঠিক করে লিখি তাহলে চলে আসছে 2π √m/k, অর্থাৎ 2π ইন্টু তার ক্ষেত্রে যে মাস কার স্প্রিং এর যে এই যে বলটা আছে এটার ক্ষেত্রে যে মাসটা, এবং কে সমান কি ফোর্স কনস্ট্যান্ট। তাহলে এই দুটো জিনিস পুরোপুরি আলাদা। ঠিক আছে, তাহলে এইখানে দেখো টি সমান বেরিয়ে গেল তোমার, এখান থেকে একটা আলাদা জিনিস বেরোচ্ছে টি সমান 2π √m/k, এবং এর ক্ষেত্রে বেরোচ্ছে টি সমান 2π √x/m। এই দুটো জিনিস ভালো করে মনে রাখার চেষ্টা করবে, দুটো জিনিস আলাদা হয় কারণ গুলিয়ে যাওয়ার অসুবিধাটা থাকে। কেন গুলিয়ে যাওয়ার অসুবিধাটা থাকে, যার হলে তোমাকে যখন বলবে সরল দোলক এবং তখন তোমাকে যখন বলে দেবে ফোর্স কনস্ট্যান্ট, তখন সেটাতে একটা কনস্ট্যান্ট মানে প্রবলেম থাকার চেষ্টা করে। এবং এই জিনিসটা তোমাদের বইটাতে সূত্রটা নেই, এই সূত্রটা তোমাদের বইটাতে নেই। কেন নেই আমি জানি না, কিন্তু তোমাদের এই বইটা 2π √m/k এটা নেই, এবং 2π √x/a এইটা তোমাকে দিয়েছে। কিন্তু তোমাকে যদি কোয়েশ্চেন দিয়ে দেয় যে স্প্রিং এর ক্ষেত্রে টাইম পিরিয়ডটা বের করে, একটা স্প্রিং তার নির্দিষ্ট মিড পয়েন্টের সাপেক্ষে সামনে পিছনে অসিলেশন করছে, এবং তার যে যদি এমটা হয়, তার যে এমটা সেটা ভরটা দিয়ে দেয় যদি 5 কেজি বা 5 গ্রাম বা কিছু একটা, বা 10 গ্রাম 50 গ্রাম কিছু একটা দিয়ে দিল, এবং তার যে ফোর্স কনস্ট্যান্ট সেটা দিয়ে দেয় যদি 1 2 3 4 যাই হোক না কেন, সেটা ফোর্স কনস্ট্যান্টটা যাই দেয়, সেটার ক্ষেত্রে তোমার টাইম পিরিয়ডটা যদি বের করতে পারো তখন আমি এই সূত্রটা ইউজ করব। এবং এই যে টাইম পিরিয়ড বের করলাম তার মানে আমি ফ্রিকোয়েন্সিটাও বের করতে পারবো। ফ্রিকোয়েন্সি সমান কি হয়ে যাবে, তার উল্টোটা, অর্থাৎ এন সমান কি বেরিয়ে যাবে, এন সমান বেরিয়ে যাবে এখান থেকে আমার 1/2π √a/x, এটা বেরিয়ে যাবে এখান থেকে। এবং এর ক্ষেত্রে আমার যে ফ্রিকোয়েন্সিটা সেটা বেরিয়ে যাবে 1/2π √k/m। দুটো জিনিস ভালো করে লিখিয়ে রেখে নেবে, ঠিকঠাক করে মাথাতে ঢুকিয়ে রেখে নাও। ঠিক আছে, এত দূর অবধি আমার কোনো রকম প্রবলেম নেই। ঠিক, এরপর দেখো, এরপর আমি আসবো দশা এবং দশা পার্থক্য। তারপর তোমাদের দেখাবো যে এসএইচএম এ যে পাওয়ারটা হয়, এসএইচএম এর স্থিতিক পাওয়ার মানে পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি কত আসে সেটা দেখাবো। এবং ফেজটা যেটা আছে, ফেজ ডিফারেন্স কিভাবে বের করে, দুটো তিনটা তোমাদের ম্যাথ নিয়ে এসেছি, ফেজ ডিফারেন্সটা কিভাবে বের করে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা দেখো, এত দূর অবধি যদি কারো প্রবলেম থাকে বলো, তোমরা চুপচাপ আছো, আমি ভাবলাম পালিয়েছো নাকি। লে হরি, 5 জন আছে মাত্র, পালিয়েছে সবাই। আচ্ছা, সৌভিক, সুকান্ত, সন্দীপন সবাই বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এরপর দেখো তোমাদের যে বিস্তার বা অ্যামপ্লিচিউড এমন কিছু না, তোমাদেরকে বলেও দিয়েছি যে হাইয়েস্ট পরিমাণ যেটা যায় সেটাকে বিস্তার বলে। নর্মাল যদি আমি এটাকে মিড পজিশন ধরি, মিড পজিশন থেকে এইদিকে যতটা যাচ্ছে সেটাকে ওর বিস্তার বলবো x সমান a, এবং এই সাইডেও যতটা সরবে সেটাকে বলবো x সমান a। এটা হচ্ছে ওর কি বিস্তারটা। অর্থাৎ এইখানটাতে তুমি যদি পেন্ডুলামটাকে ঝুলিয়ে নাও,
এটা হয়ে গেল অসিলেশন বিস্তারটা। এটা পেন্ডুলাম এবং এটা পেন্ডুলাম এবং এটা পেন্ডুলাম মিড পয়েন্ট, এইদিকে এইটা যেতে এলো এবং এইদিকে যেটা এলো সেটা হচ্ছে তার বিস্তার। এইটা নিয়ে কোনো রকম প্রবলেম নেই এবং এটা নিয়ে প্রবলেম থাকার দরকার নেই। এরপর আসছে তোমার ফেজ বা ফেজ ডিফারেন্স। ফেজ জিনিসটা কি এবং ফেজ ডিফারেন্স জিনিসটা কি এবং ম্যাথ তুলে যখন পড়বো তখন প্রবলেম হবে না। দেখো আচ্ছা, ফেজ বা দশা এবং আরেকটা আসছে ফেজ ডিফারেন্স বা দশা পার্থক্য। ফেজ বা দশা, ফেজ ডিফারেন্স বা দশা পার্থক্য। নেক্সট দিন ক্লাসে তোমাদের যেটা হবে সিম্পল পেন্ডুলামটা, ঠিক আছে, সিম্পল পেন্ডুলামটা হয়ে গেলেই তোমাদের সিম্পল পেন্ডুলামটা এবং ড্যাম্প অসিলেশন যেটা আছে সেই ড্যাম্প অসিলেশনটা এইটুকুটা দুটো হয়ে গেলেই তোমাদের যে সিম্পল হারমোনিক মোশনটা সেটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তারপর ওয়েভসটা শুরু করবো নেক্সট উইকে, সেই এইভাবেই 3টা টানা ক্লাস নিয়ে ওয়েভসটা শেষ করে দেবো। দেখো এবং আচ্ছা ঠিক আছে, ওটা পরে করছি। এটা আসছে ফেজ এবং এটা আসছে ফেজ ডিফারেন্স, এরপর বোঝার চেষ্টা করো। আচ্ছা, আমরা জানি একটা বস্তুর ক্ষেত্রে x সমান হয় a sin ওমেগা টি প্লাস আলফা। এই যে ওমেগা টি প্লাস আলফা এইটাকে বলে আমার ফেজ, অর্থাৎ ওমেগা টি প্লাস আলফা এইটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, থিটা দিয়ে বা ফাই দিয়ে। এই যে ফাইটা সেটা আসছে তোমার কি আসছে সেটাকে বলছি আমরা দশা পার্থক্য। থিটা ওয়ান বা থিটা টু বা ফাই ওয়ান ফাই টু যেটা দিয়ে ডিনোট করে সেটা এমন কিছু ম্যাটার করে না। এর ক্ষেত্রে এইটা যেটা আসছে সেটা একটা আসছে দশা। এবং আরেকটা বস্তুর সঞ্চার মনে করো আমি ধরলাম, আরেকটা বস্তুর ক্ষেত্রে আমি সঞ্চার যদি ধরি x সমান a cos ওমেগা টি প্লাস 2 পাই n মাইনাস আলফা, তাহলে এর ক্ষেত্রে এই যে ওমেগা টি প্লাস 2 পাই n মাইনাস আলফা এর ক্ষেত্রে আসছে এটা ফেজ। ঠিক আছে, অর্থাৎ সাইনের পর পুরোটা যেটা আসে সেটাকে তার ফেজ বলে। যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে যখন স্মরণটা দেবে, স্মরণের সমীকরণ সেটা হয় y1 দিয়ে দেয়, এ সাইন দিয়ে সামথিং দেয়, ভিতরটাতে যা দিক কোনো প্রবলেম না, এই যে পুরোটা যেটা আসছে সেটা আসছে তার ফেজের মধ্যে পড়ছে। এবং দুটো ফেজের ক্ষেত্রে ডিফারেন্সটা যেটা হয় সেটা বলে ফেজ ডিফারেন্স। ঠিক আছে, দুটো ক্ষেত্রে ফেজ ডিফারেন্সটা কি আছে সেটা বের করার চেষ্টা করছি। আচ্ছা দেখো, আমি এই যে এটা আছে, আমি যে এত দূর অবধি করছি এটা নিশ্চয়ই তোমার সাইনের গ্রাফের মধ্যে পড়ছে। মুছে নি একটু। x সমান a সাইন ওমেগা টি প্লাস আলফা, অর্থাৎ এটা সাইনের গ্রাফ। সাইনের গ্রাফ কেমন হয়, সাইনোসুরিয়াল হয়, এভাবে হয়, একবার উপর দিকে যায় একবার নিচ দিকে আসে, উপর দিকে যায় নিচ দিকে আসে। কেন? কারণ এর ক্ষেত্রে পজিটিভও ভ্যালু আছে নেগেটিভও ভ্যালু আছে, সেই কারণে হয়। এরপর এখানে দেখো, আমি ধরো এখানে ধরলাম a সাইন থিটা, ঠিক আছে, এরপর বোঝার চেষ্টা করো। আমি যদি থিটা সমান 0 ডিগ্রি ধরি তাহলে আমার x সমান হয়ে যাবে 0, অর্থাৎ থিটা সমান 0 তে x সমান 0, এইটাকে আমি ধরলাম a পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমি এটা ধরলাম a পয়েন্ট, এটাকে ধরলাম আমি a পয়েন্ট। এরপর থিটা সমান আমি যদি 90 ডিগ্রি ধরি তাহলে x সমান হয়ে যাবে আমার a, কেন 90 ডিগ্রি সমান a, তাহলে এটাকে আমি ধরলাম b ধরলাম। ঠিক আছে, x সমান কি হয়ে যাবে, x সমান a হয়ে যাবে, অর্থাৎ অ্যামপ্লিটিউড হয়ে যাবে হাইয়েস্ট, সেটাকে আমি ধরলাম b পয়েন্ট। অর্থাৎ এখানে 90 ডিগ্রি, অর্থাৎ এটা মনে করে ধরলাম আমি b পয়েন্ট। থিটা সমান যখন চলে আসবে তোমার 270 ডিগ্রি, থিটা যখন 270 ডিগ্রি আসবে তখন x সমান কি চলে আসবে, a সাইন 270, অর্থাৎ সেখানে কি চলে আসবে মাইনাস a, এই অর্থাৎ x মাইনাস a সমান হয়ে a যাবে। sin থিটা কি করে হলো? এই যে থিটা, এই যে থিটাটা ফেজটা পড়ছে না, x সমান ওমেগা টি প্লাস আলফাকে আমি থিটা যদি ধরি, থিটা সমান আচ্ছা, ফেজটা পড়ছে না। ঠিক আছে, এরপর x সমান যখন আমি 270 ধরছি তখন আমার চলে আসছে মাইনাসে। এই ক্যালকুলেশন গুলো করে নেবে, ক্যালকুলেশন গুলো আমি করছি না কারণ ক্যালকুলেশন করলে আবার টাইম যাবে, সেই কারণে 270 ডিগ্রি মানে মাইনাস এ হয়, তোমরা সকলেই জানো। তো মাইনাসে মানে এটা কি হচ্ছে, অ্যামপ্লিটিউডটা হচ্ছে কিন্তু হাইয়েস্ট হচ্ছে, কিন্তু সেটা কিসে আসছে, নেগেটিভে আসছে। অর্থাৎ এই পয়েন্টটাকে আমি মনে করে ধরলাম সি, এটাকে আমি নাম দিলাম সি পয়েন্ট। ঠিক আছে, এরপর আমি যদি ধরি থিটা সমান 360 ডিগ্রি, থিটা সমান আমি ধরলাম 360 ডিগ্রি, তখন আমার কি চলে আসবে, x সমান 0 এবং সেইটাকে আমি ধরলাম ডি পয়েন্ট এবং এইটাকে আমি ধরছি ডি পয়েন্ট। ঠিক আছে, থিটা সমান 0, 360 ডিগ্রি, 360 ডিগ্রিতে x সমান 0 আসছে, তাই এটা আসছে ডি পয়েন্ট। এবং আরেকটা আছে থিটা সমান 450 ডিগ্রি, থিটা সমান 440 ডিগ্রি সমান x সমান চলে আসবে a, কারণ x 450-এ 1 চলে আসবে, তখন x সমান চলে আসবে a এবং এই পয়েন্টটাকে আমি ধরলাম ই, ই পয়েন্টটা ধরলাম আমি এই পয়েন্টে।
এরপরে বোঝার চেষ্টা করি। এখানে তোমাদের ফেজের ক্ষেত্রে আমি সামান্য একটা ইয়ে দিচ্ছি, তারপর ফেজ ডিফারেন্স ম্যাথগুলো আমি করব। দেখো এইখানে তুমি বুঝতে পারছো, এই যে এ পয়েন্ট আছে, এই যে এ পয়েন্ট, এত ডিপ করবো না, প্রবলেম হবে। এই যে এ পয়েন্টটা আছে এবং এই যে ডি পয়েন্টটা, এদের মধ্যে ডিফারেন্স কত আছে দেখো। এইখানে তোমার 90, 180, 270, 360, অর্থাৎ 360 ডিগ্রি যখন ডিফারেন্স আসছে তখন এ আর বি সমদশা সম্পন্ন। কেন সমদশা সম্পন্ন? কোয়েশ্চেনটা দেখেই বোঝা যাচ্ছে সমদশা সম্পন্ন। এর ক্ষেত্রে দশাটা সমান, এখানেও এই পজিশন আছে এবং এই পজিশনও আছে। এবং এই যে এই বি পজিশন এবং সি পজিশন, এই যে বিটা এবং সি, বি এবং সি, এই যে বি এবং সি, এই দুটো তোমার কি বলবো, আমি বলবো অপোজিট দশাতে আছে। অপোজিট দশাতে অর্থাৎ এখানে আসছে তোমার প্লাস এ এবং এই পজিশনে আসছে তোমার মাইনাস এ, অর্থাৎ এরা আসছে বিপরীত দশাতে মাইনাসে। অর্থাৎ আমার যদি থিটার ক্ষেত্রে ডিফারেন্সটা যদি হয় 180 ডিগ্রি, তখন সেটা থাকে বিপরীতে এবং মাইনাসে থাকে। এবং থিটার সমান যদি 360 ডিগ্রি হয়, তখন তার ক্ষেত্রে থাকে সমদশা সম্পন্ন এবং সাইনটাও সমান হয়। অর্থাৎ প্লাস থাকলে প্লাস হয়, মাইনাস থেকে মাইনাস হয়। এবং থিটা যদি 180 ডিগ্রি হয়, তখন তোমার ক্ষেত্রে যে ফেজ ডিফারেন্স সেটা আসে মাইনাসে চলে আসে। ঠিক আছে, এরপর এই যে বি, হ্যাঁ এই সমদশাটা আরেকবার বলো। হ্যাঁ সমদশা আরেকবার বলছি। দেখো এইখানে দেখো এই বি পয়েন্ট, ঠিক আছে, এই বি পয়েন্ট আর ই পয়েন্টটাকে ধরো, এইটা ধরলাম বি পয়েন্ট এবং এটা ই পয়েন্ট। এটাও তোমার সাইনের উপরের দিকে গ্রাফ আছে, এখানেও তোমার এক্স সমান এ, এবং এটাও সাইনের উপরের দিকে গ্রাফ আছে, এবং এখানেও এক্স সমান এ। এক্স সমান এ মানে অ্যামপ্লিটিউডটা হাইয়েস্ট, মানে সরণটা হাইয়েস্ট, অর্থাৎ এখানে অ্যামপ্লিটিউড। তার মানে এই বস্তুটা এবং এই বস্তুটা সমদশাতে আছে। এবং তার সাথে সাথে আমি বলবো যে এই বস্তুটা অর্থাৎ এ পয়েন্ট এবং ডি পয়েন্ট এরাও সমদশাতে আছে। এদের ক্ষেত্রে অ্যামপ্লিটিউড কি হয়ে যাবে, অ্যামপ্লিটিউড সমান 0, এবং এখানেও অ্যামপ্লিটিউড সমান হয়ে যাচ্ছে 0। তাহলে এই দুটো বস্তু সমদশাতে আছে। যখন তাদের ক্ষেত্রে সমদশাতে থাকবে তখন তখন কখনই বলবো সমদশাতে থাকবে, যখন তাদের ক্ষেত্রে যে সরণটা আসে দুটোর ক্ষেত্রে সমান থাকবে, সরণটা যেটা সরণ সবার ক্ষেত্রে সমান থাকবে, এবং তার সাথে সাথে সাইনটাও সেম হবে। এইখানে দেখো এই যে এর ক্ষেত্রে এবং এর ক্ষেত্রে সরণটা সমান, কেন? কারণ এইটা তোমার অ্যামপ্লিটিউড, এটা হাইয়েস্ট পজিশন যাচ্ছে, এটা অ্যামপ্লিটিউড, এবং এইদিকেও এটার হাইয়েস্ট পজিশন যাচ্ছে, এটা অ্যামপ্লিটিউড। কিন্তু এটা প্লাসে আছে এবং এটা মাইনাসে আছে, সেই জন্য আমি এটাকে বললাম বিপরীত দশাতে আছে। সেই জন্য আমি এটাকে বললাম বিপরীত দশা সম্পন্ন। এবং সমদশা সম্পন্ন কখন বলবো, যখন তারা একই সাইডে থাকবে, একই ডিগ্রিতে থাকবে, এবং তার সাথে সাথে তাদের ক্ষেত্রে যখন সরণটাও সমান হবে। এইখানে দেখো এই যে এক্স সমান 0 পয়েন্ট, এই পয়েন্ট অন্য করে দিচ্ছি। এইখানে এই যে এক্স সমান 0 পয়েন্ট, এই পয়েন্টটাতে এবং এই পয়েন্টটাতে দুটোর মধ্যে তোমার ডিফারেন্স কত, 360 ডিগ্রি। কেন? কারণ এখানে 90, 90, 180, 270, 360, এই যে দুটোর ক্ষেত্রে ডিফারেন্স 360। সেই জন্য এটা একটা পূর্ণ দোলন, এটা একটা পূর্ণ দোলন, এবং এই পূর্ণ দোলনের মধ্যে তোমার ডিফারেন্সটা আসছে 360, সেই কারণে সেটা আসছে সমদশা সম্পন্ন। কারণ এখানেও তোমার এক্স সমান 0 এবং এখানেও এক্স সমান 0, এখানেও পজিটিভ এবং এখানেও পজিটিভ। এরপর যখন আমি 180 ধরছি, আমি এই বি পয়েন্টটাকে আর সি পয়েন্টটাকে মনে করে ধরছি, এমন না বি এবং সি ধরতে হবে, আমি সিটাকে এবং ইটাকেও ধরতে পারি। আমি যদি সি ধরি এবং ই ধরি, এখানে দেখো সি এর ক্ষেত্রে অ্যামপ্লিটিউড কত আছে, মাইনাসে, মাইনাসে অ্যামপ্লিটিউডটা হাইয়েস্ট, এবং ই এর ক্ষেত্রে অ্যামপ্লিটিউডটা হাইয়েস্ট, কিন্তু সেটা আছে প্লাসে, এটা আছে উপরের দিকে অর্থাৎ প্লাসে। ঠিক আছে, সেই কারণে এই দুটো আসছে তোমার বিপরীত দশা সম্পন্ন। ঠিক আছে, এর ক্ষেত্রেও এ সমান ই সমান মাইনাসে এবং ই সমান এ। এবং এই যে বি এর ক্ষেত্রে, বি এর ক্ষেত্রে তোমার কি আসছে, বি এর ক্ষেত্রে অ্যামপ্লিটিউড আসছে এখানে এ, এই যে উপর দিকে আসছে সেই জন্য এ। এবং এখানে ই এর ক্ষেত্রে, ই এর ক্ষেত্রেও তোমার অ্যামপ্লিটিউডটা আসছে এ, সেই জন্য এই দুটোকে আমি বললাম এরা আছে সমদশা সম্পন্ন। ঠিক আছে, এইটা আসছে সমদশা সম্পন্ন এবং এটা আসছে বিপরীত দশা সম্পন্ন। 180 ডিগ্রি যখন ডিফারেন্স আসবে তখন তারা থাকবে বিপরীত দশা সম্পন্ন, এবং যখন 360 ডিগ্রি তার মধ্যে যদি ডিফারেন্স আছে তখন সেটা আসবে সমদশা সম্পন্নর মধ্যে পড়বে। এরপর কয়েকটা তোমাদেরকে কোশ্চেন নিয়ে নিই, কোশ্চেন নিয়ে নিলে দশা পার্থক্যের মধ্যে জিনিসটা বুঝবে। তার আগে তোমাদের একটা সামান্য জিনিস বুঝিয়ে দিচ্ছি। এই যে থিটাটা হলো না, থিটা ওমেগা টি প্লাস আলফা, এইটাকে আমি বললাম থিটা, বললাম তো, হ্যাঁ, এই জিনিসটা যখন টি সমান 0 ধরবো আমি, টি সমান 0-তে আমার যে ভ্যালুটা আসবে, বাবা নেল পলিশের মতো কাজ চলে আসছে, টি সমান 0-তে যে কালারটা, সরি কালার আসবে বলছি, টি সমান 0-তে আমার যে ভ্যালুটা আসবে সেটাই হবে এপক, সেটাকে আমি কি বলবো, এপক বলবো। ঠিক আছে, আমার দশা সমান কি হয়, থিটা সমান ওমেগা টি প্লাস আলফা, এইটা আসছে দশা,
টিটাকে বড় করি, ওমেগা টি প্লাস আলফা এটা আসছে দশা, এবং টি সমান 0 যদি আমি বসাই, টি সমান যদি আমি 0 বসাই, তখন আবার ক্ষেত্রে থিটা কি চলে আসবে, থিটা সমান চলে আসবে আচ্ছা আলফা, এটা চলে আসছে একক। অর্থাৎ আমি যদি টি সমান 0 বসাই, সেইটার ক্ষেত্রে টি সমান 0তে আমার দশাতে আমি টি সমান 0 বসালে যে ভ্যালুটা আসবে সেটাকে আমার বলবো একক। ঠিক আছে, একক বলবো, সেটাকে আমি কি বলবো, সেটাকে বলবো আমার একক। যদি আমি যে আমার দশাটা আছে, দশা সমান কি হয়, সাইনের পর যতটা ভ্যালু আছে পুরোটাকে দশা বলে। ঠিক আছে, সাইনের পর পুরোটা, এই যে পুরোটা ভ্যালুটা আছে এটাকে বলছে দশা, এবং দশাতে টি সমান 0 বসালে আমি যে ভ্যালুটা পাই সেটা বলছে আমার একক। এই দুটো জিনিস বুঝে রাখো, কোনো প্রবলেম নেই। এরপর তোমাদেরকে আমি দুটো ম্যাথ করিয়ে দিচ্ছি এর ক্ষেত্রে, এই যে দশা পার্থক্যের ক্ষেত্রে ম্যাথ দুটো করি, তাহলে কনভার্সনটা তোমরা বুঝতে পারো। ঠিক আছে, দেখো দুটো জিনিস দেওয়া আছে। একটা কোয়েশ্চেনটা বলছে দুটো বস্তুর সঞ্চার পথ, একটা বস্তুর সঞ্চার পথ y1 সমান দেওয়া আছে 10 sin 10 পাই টি প্লাস পাই বাই 3, এবং আরেকটা বস্তুর সঞ্চার পথ দেওয়া আছে y2 সমান 12 sin 8 পাই টি প্লাস পাই বাই 4। এদের ক্ষেত্রে তোমার ফেজ ডিফারেন্স বের করতে বলছে। ফেজ ডিফারেন্স বের করো যখন, কখন না, টি সমান 0.5 সেকেন্ডে, টি সমান 0.5 সেকেন্ডে ফেজ ডিফারেন্স বের করো। ঠিক আছে, এটা তোমাকে করতে বলছে। আচ্ছা দেখো, টি সমান 0.5 সেকেন্ডে তোমাকে ফেজ ডিফারেন্স বের করতে বলছে। আমি প্রথমে কি করব, আমার যেহেতু কনভার্সন করা আছে তাহলে এটা সুন্দর জিনিস, কোনো প্রবলেমই হবে না। 10 sin 10 পাই টি প্লাস পাই বাই 3, এর ক্ষেত্রে দশা মানে ফেজ 1 কত আসছে, 10 পাই টি প্লাস পাই বাই 3, এবং y2 সমান কি আছে, y2 সমান আছে 12 sin, এবং এই ক্ষেত্রে থিটা 2 থাকবে 8 পাই টি প্লাস পাই বাই 4। ঠিক আছে, এরপর দেখো ফেজ ডিফারেন্স আমাকে কি বলে, θ1 মাইনাস θ2, এবং আমি বড়টা থেকে ছোটটা সব দিন বিয়োগ করব। সব দিন মনে রাখবে আমি কোনটা থেকে কোনটা বিয়োগ করব, বড়টা থেকে ছোটটা। তাই এখান থেকে বুঝতেই পারছো 10 পাই টি মানে এটা বড়, এবং 8 পাই টি এটা ছোট। ঠিক আছে, এবং পাই বাই 3 সমান হয় 60 ডিগ্রি, এবং পাই বাই 4 সমান হয় 45 ডিগ্রি। তার মানে নিঃসন্দেহে এটা বড়, তাই এটা থেকে আমি সব দিন এটা বিয়োগ করবো, সব দিন বড় থেকে সব দিন ছোটটা বিয়োগ করবো। তাহলে আমি যদি θ1 মাইনাস θ2 করি, আমার এখান থেকে ভ্যালু চলে আসছে 10 পাই টি প্লাস পাই বাই 3 মাইনাস 8 পাই টি মাইনাস পাই বাই 4 সমান 10 পাই টি মাইনাস 8 পাই টি সমান আসছে 2 পাই টি প্লাস পাই বাই 3 মাইনাস পাই বাই 4, অর্থাৎ পাই বাই 3 মাইনাস পাই বাই 4 সমান আসছে পাই বাই 12। 4 3 12, 4 1 4 মাইনাস 3 সমান পাই বাই 12। এটা চলে আসছে পাই বাই 12, অর্থাৎ 2 পাই বি মাইনাস পাই বাই 12। এবং আমাকে কখন ফেজ ডিফারেন্স বের করতে বলবে, টি সমান 0.5 সেকেন্ডে। তাহলে 0.5 যদি এরপর আমি বসাই, তাহলে আমার এখান থেকে কি ভ্যালু আসছে দেখো, আমার তো 2 পাই, আমি 2 পাই করলাম, কোনো প্রবলেম নেই, এবং টি সমান কত ধরবো, 0.5 মাইনাস পাই বাই 12। আমার এখান থেকে কি চলে আসবে, 2 5 10, অর্থাৎ 1 চলে আসবে, অর্থাৎ পাই মাইনাস পাই বাই 12, অর্থাৎ চলে আসবে আমার 11 পাই। এটা তোমার মাইনাস পাই বাই 12, এটা প্লাস আছে, এটা প্লাস আছে না মাইনাস আছে, প্লাস আছে। আচ্ছা সরি, এখানটা একটু এটা, হ্যাঁ ক্লাসে হ্যাঁ আসবে তো হ্যাঁ হ্যাঁ প্লাসে আসবে, তাই তো, হ্যাঁ হ্যাঁ প্লাসে আসবে, প্লাসে আসবে। তাহলে এইটা তোমার কি চলে আসছে, এইটা চলে আসছে তোমার 13 পাই বাই 12। তাহলে এই দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স কত আসছে, দুটোর ক্ষেত্রে ফেজ ডিফারেন্স আসছে 13 পাই বাই 12। এই দুটো এলো, দুটোই সাইন পড়লো, ঠিক আছে, কিন্তু এরপর যদি একটা সাইন থাকে এবং একটা যদি কস থাকে, তখন আমি কিভাবে ফেজ ডিফারেন্সটা বের করবো সেটা দেখো। যদি আমাকে একটা সাইন দিয়ে দেয় এবং তার সাথে সাথে অন্য একটা যদি আমাকে কস দিয়ে দেয়, প্রথম বস্তুর আমাকে সরণ দিয়েছে, প্রথম বস্তুর সঞ্চার পথ y1 সমান দিয়েছে a sin ওমেগা টি প্লাস পাই বাই 6, পথের দ্বিতীয় বস্তুর সরণ দিয়েছে y2 সমান a cos ওমেগা টি, এবং এখান থেকে বলছে ফেজ ডিফারেন্স বের করতে। দেখো
তাহলে এখান থেকে y1 দিয়েছে, এটা তো মাইনাস y1 দিয়েছে, এটা a sin, আচ্ছা এটা আবার লিখে কি লাভ। তাহলে এইখান থেকে আমার θ1 কি চলে আসছে, ওমেগা টি প্লাস পাই বাই 6। এখান থেকে কি চলে আসছে, এখানে কসে আছে, তাহলে আমাকে কি করবে, সাইনে কনভার্সন করতে হবে, অর্থাৎ a সাইন ওমেগা টি প্লাস পাই বাই 2। ওমেগা টি পাই বাই 2 কেন করলাম আমি, দেখো সাইন পাই বাই 2 প্লাস ওমেগা টি, ধরো তুমি, আমি বললাম সাইন ওমেগা টি প্লাস পাই বাই 2 সমান কি চলে আসছে, কস ওমেগা টি, তাই তো। সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে যাচ্ছে এবং সেকেন্ড কোয়াড্রেন্টে কসের সাথে সম্পর্ক নেই, যেহেতু সাইন পজিটিভ তার মানে কসটা পজিটিভ হবে, অর্থাৎ এই জিনিসটা আমি ইনভার্সে করলাম। কস ওমেগাটা কি করলাম আমি, সাইন ওমেগা টি প্লাস পাই বাই 2। তাহলে এখান থেকে আমার θ2 চলে আসছে কি, এই কনভার্সন গুলো তোমাদের যে গুণিতক কোণ, মাল্টিপল অ্যাঙ্গেল আছে, অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল আছে, সেগুলো তো তোমরা করে নিয়েছো, ঠিক আছে। প্রথমে অ্যাসোসিয়েট অ্যাঙ্গেলে এই কনভার্সন গুলো করে নিয়েছো তোমরা। কস ওমেগা টি গিয়ে আমি কি লিখলাম, ওমেগা টি প্লাস পাই বাই 2। θ2 এখানে কি চলে আসছে, ওমেগা টি প্লাস পাই বাই 2। এরপর আমি ফেজ ডিফারেন্স বের করব, θ1 মাইনাস θ2 সমান চলে আসবে আমার ওমেগা টি প্লাস পাই বাই 6। আগে আমি বড়টা থেকে করবো, তাই তো। বড়টা থেকে যদি আমি করি তাহলে আমার কোনটা বড়, এখান থেকে পাই বাই 2টা বড়, তাই না। আমি এখানে ছোটটা থেকে বড়টা বিয়োগ করে দিলাম। তাহলে আমার বড় কোনটা, পাই বাই 2, কারণ এটা 90 ডিগ্রি এবং পাই বাই 6 সমান 30 ডিগ্রি এবং ওমেগা টি তো দুটোতেই কমন, তাহলে আমার এইটা বড়। তাহলে আমি কোনটা থেকে করব, ওমেগা টি প্লাস পাই বাই 2 মাইনাস ওমেগা টি মাইনাস পাই বাই 6, that will be pi by 3। ওমেগা টি কাটা যাবে, পাই বাই 2 মাইনাস পাই বাই 3, তার মানে এই দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স আছে পাই বাই 3, ঠিক আছে। যদি না বুঝতে পারো তাহলে বলো। এরপর তোমাদের একটা আরেকটু ভালো অঙ্ক নিচ্ছি এবং এটার ক্ষেত্রে তোমাদেরকে ফেজ ডিফারেন্সটা নেওয়ার বলে দিচ্ছি, ঠিক আছে। এই অঙ্কটা তোমাদের ক্ষেত্রে বইয়ে দিয়েছে, তোমাদের বইটাতে আছে, সেই বইটা থেকে নিয়েছি। এই কোশ্চেনগুলো আমি অন্য জায়গা থেকে নিয়েছি। কোশ্চেনটা প্রথমে কি বলছে, y1 সমান 0.1 সাইন 100 পাই টি। এত করা যদিও কোশ্চেন আসবে না, করা মানে করা নয় এগুলো, কিন্তু এমন অঙ্ক দেবে না, একটু বড় তো সেই কারণে। ফেজ ডিফারেন্স এত দূর অব্দি এগুলো দিতে পারে, এগুলো দিতে কিন্তু এই যে এটা করছি সেটা একটু সামান্য বড় হবে। এবং পরেরটা দিয়েছে x2, আচ্ছা y2 করলাম, তাহলে y1 করলে y2 করতে হবে 0.1 cos পাই বাই টি পাই টি। তাহলে তোমাকে এখান থেকে তোমার θ1 কি চলে আসছে, এখান থেকে θ1 চলে আসছে তোমার 100 পাই টি প্লাস পাই বাই 3। আচ্ছা আমি আগের গুলোকে সাইনটাকে কসে কনভার্ট করলাম, এরপর আমি কসটাকে সাইনে কনভার্ট করব। কসটাকে সাইনে কনভার্ট করলে দেখো আমার কি আসবে, আমি এইটাকে কনভার্সন করছি, এইটাকে যদি আমি কনভার্সন করি 0.1, এগুলোর সাথে আমার সম্পর্ক নেই, আমি আগেরগুলো যদি নাও লিখি কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আমি আগেরগুলো যদি বলে আমি লিখবো না, তাতে কোনো প্রবলেম নেই, আমি এইটুকুটা শুধুমাত্র কনভার্সন করব। এইটুকুটা কনভার্সন করলে আমার কি চলে আসবে, কস মেসেজ করছে, দেখো আচ্ছা এই ক্ষেত্রে এই যে সাইনটা আছে, সাইনটাকে যদি আমি কস করতে যাই বা কসটাকে যদি সাইন করতে যাই, তাহলে আমার কি হবে দেখো। না, তোমার কোশ্চেনটা প্রথমে আমি ভুল লিখেছি। কি ভুল লিখেছি, আচ্ছা তোমাকে কি বের করতে বলেছে, কোশ্চেনটা তো আমি ভুল লিখেছি। হ্যাঁ, কোশ্চেনটা অন্য কিছু লিখতে বলেছে। কোশ্চেনটা কি বলছে, ফেজ ডিফারেন্স কখন বের করতে বলছি না, তোমার কোণাটির বেগের দশা পার্থক্য, বেগ যে আছে, বেগ বা গতিবেগ, বেগের দশা পার্থক্য বের করতে বলছে, ঠিক আছে। আগের ক্ষেত্রে স্মরণের আমি ফেজ ডিফারেন্স বের করেছি, বস্তুর স্মরণের, এখানে বলছে বেগের দশা পার্থক্য বের করো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এখানে এটাতে আমাকে বের করতে বলছে, ঠিক আছে। আচ্ছা দেখো, আমি যে সাইনটা আছে, সাইনটাকে আমি যদি কসে কনভার্ট করে নিই বা কসটাকে সাইনে করে নিই, তাহলে কোনো রকম প্রবলেম নেই। ফার্স্ট অফ অল আমাকে যেহেতু বেগ বলেছে এবং এটা আমাকে স্মরণের দিয়েছে, তাহলে আমাকে ডেরিভেটিভ করে নিতে হবে, অর্থাৎ dy1 বাই dt করতে হবে। সেটা আমার কি চলে আসবে, 0.1 ইন্টু 100 পাই টি বাইরে বেরিয়ে যাবে, ইন্টু কস 100 পাই টি প্লাস পাই বাই 3, এটা চলে এলো, কসে চলে এলো, তো আরো ভালো হয়ে গেল। আমার ডেরিভেটিভ করলাম তখন এটা কসে চলে এলো, এবং আমি এইটার ক্ষেত্রে ডেরিভেটিভ করি, তাহলে আমার চলে আসবে dy2 বাই dt সমান চলে আসছে 0.1 সাইন পাই টি ইন্টু তার সাথে একটা পাই বেরিয়ে যাবে, কেন, কারণ পাইটির যখন ডেরিভেটিভ করবো পাই বেরিয়ে যাবে, অর্থাৎ 0.1 ইন্টু পাই ইন্টু সাইন পাই টি।
এইটা চলে এলো, এটা তোমার চলে এলো বেগের। এতক্ষণ আমাকে ইয়ের বলছিল, স্মরণের বলছিল, সেই জন্য স্মরণের করছিলাম, এবং আমাকে এখন বেগে বললো, সেই জন্য আমি এখন বেগের করছি। এরপর দেখো 0.1 ইন্টু পাই সাইন পাই টি, তাহলে আমার কোনটা কনভার্সন করলে সুবিধা হবে? আমি এখান থেকে বুঝতেই পারছি এটাকে কসটা আছে প্রচন্ড বড় আছে, এবং এখানে আমার সাইনটা আছে, তাহলে আমি করে নিই, আমার সুবিধা হবে। সাইনটাকে যদি আমি কসে কনভার্ট করে নিই, দেখে নাও এটা আমার কস রয়েছে এবং এখানে সাইন 0.1 রয়েছে। ইন্টু 100 পাই টি হলো কেন? কোনটা? এই ফার্স্ট 100 পাই টিটা ডেরিভেটিভ এটা বেরোবে না, এটা একটা বেরোবে না, 100 পাই টি একটা বেরোবে না, এইটা যখন ওটা তো ডেরিভেটিভ সাইনের করবে তখন সামনে 100 রয়েছে। পাই। হ্যাঁ, তো কি অসুবিধা আছে? তুমি যখন ডিএক্স অফ সাইন থিটা করলে তখন তোমার এলো কস থিটা, এবং যে থিটাটা ডেরিভেটিভ করবে তখন 100 পাই টি একটা বেরোবে না, এই যে 100 পাই টি একটা বেরোবে না, আচ্ছা, যে ওটা বুঝতে পারলে? এগিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা 100 পাই টিটা এগিয়ে দিয়েছি, একই জিনিস, এমন কিছু না। ঠিক আছে, তাহলে আমার এই জিনিসটা কনভার্সন করলে সুবিধা হবে। এই জিনিসটা আমি কনভার্সন যদি করি, আমার সাইন পাই বাই 2 আছে, তার নর্মাল আমি এটাকে কসে যদি করে নিই 0.1 ইন্টু পাই ইন্টু এটা 5 নয় পাই কস পাই টি প্লাস পাই বাই 2, কস পাই টি প্লাস পাই বাই 2 সমান হয়ে যাবে সাইন পাই বাই 2। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবং এই দুটোর ক্ষেত্রে এরপর দশা পার্থক্য যদি আমি বের করি, এবং এর ক্ষেত্রে দশা পার্থক্য বলেছে, এবং আরেকটা জিনিস বলেছে টি সমান 0-তে বেগের দশা পার্থক্য, টি সমান 0-তে দশা পার্থক্য, দুটো দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল এর ক্ষেত্রে থিটা 1 তোমার চি চলে আসছে, থিটা 1 সমান চলে আসছে 100 পাই টি প্লাস পাই বাই 3, এবং থিটা 2 কি চলে আসবে? থিটা 2 এইটা দেখো, এটা মাইনাস পাই বেরোবে টি না প্লাস, কসে? কোনটাতে? না না সেকেন্ড না, এরটা কোসের ক্ষেত্রে মাইনাস কেন? না, কোসের ক্ষেত্রে মাইনাস কেন আসবে? কসেই তো মাইনাস হয়েছে কোনটাতে মাইনাস তুমি বলছো? ডেরিভেটিভটা। হ্যাঁ, সেকেন্ডের y2 ডেরিভেটিভটা। এইটার ক্ষেত্রে সাইন পাই বাই 2 এইখানের ক্ষেত্রে। না না, আরে 0.1 cos পাই টি ডেরিভেটিভে। আচ্ছা, এইটাতে, হ্যাঁ এটাতে দাঁড়াও, এটাতে তাও এখানটাতে যেহেতু সাইন দেখে কসে করলাম, এবং কস পাই টি প্লাস পাই বাই 2 মানে তোমার আসছে পাই বাই 2 প্লাস পাই টি, অর্থাৎ কস পাই টি প্লাস পাই বাই 2 সমান সাইন পাই বাই 2, কিন্তু সাইন পজিটিভ কিন্তু কসটা নেগেটিভ, সেটা আর সাইন প্লাস মাইনাসের সাথে ডিপেন্ড করবে না, তোমাকে শুধু থিটার সাথে নিয়ে চলতে হবে, এই ক্ষেত্রে অত মাথা ঘামানোর দরকার নেই। থিটা 2 সমান চলে আসছে পাই বাই 2 পাই টি প্লাস পাই বাই 2। ঠিক আছে, এরপর তোমাকে দশা পার্থক্য বের করতে বলেছে, টি সমান 0-তে না না, দশা আমি পার্থক্য বলছি বের যে করতে। এই dy2 বাই dt 0.1 sin পাই টি ইনটু পাই, এটা কি করে লিখে ডেরিভেটিভ করলে তো নাকি? না, এটাকে ডেরিভেটিভ কেন করবো? আমার তো এইখানে ডেরিভেটিভ করলাম, আমাকে কস ডেরিভেটিভ করলাম, আমার সাইন হয়ে গেল বড়ে। আমার কোশ্চেনটা দিয়েছে y2 সমান 0.1 cos পাই টি, এইটাকে ডেরিভেটিভ করলাম, তখন আমার হয়ে গেল এখানে একটা মাইনাস আসবে, এবং এইটা মাইনাস যখন আসবে এটা প্লাস চলে আসবে। ঠিকই আছে, হ্যাঁ, এটা মাইনাস হ্যাঁ 0.1 ইন্টু সাইন পাই বাই, হ্যাঁ এটা বলছি তো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে এইটা মাইনাস চলে এলো, এবং এইখানে এইটা মাইনাসের জন্য এটা আবার প্লাস চলে আসবে। ঠিক আছে, তাহলে এরপর সাইনটাকে আবার কসে কনভার্ট করে দিয়েছি আমি। এরপর টি সমান 0-তে তোমাকে দশা পার্থক্য বলেছে, তাহলে টি সমান 0-তে এইখানে তোমার কি চলে আসবে? দেখো, প্রথমেই তুমি বের করে নেবে টি সমান 0-তে থিটা 1 সমান কি চলে আসবে? পাই বাই 3। কেন? কারণ এটা যখন 0 বসাবে তখন এটা 0 হয়ে যাবে, এবং থিটা 2 টি সমান 0-তে কত হয়ে যাবে? পাই বাই 2। তাহলে এরপর তোমার বড় কোনটা? পাই বাই 3 সমান 60 এবং পাই বাই 2 সমান 90, তাহলে থিটা 2 মাইনাস থিটা 1 সমান কি চলে আসবে? পাই বাই 2 মাইনাস পাই বাই 3, অর্থাৎ এখান থেকে বেরিয়ে যাচ্ছে 6 যদি লসাগু করি, অর্থাৎ পাই বাই 6, পাই বাই 6 তোমার চলে আসছে। পাই বাই 6 মানে এটা হচ্ছে তোমার দশা পার্থক্য দুটোর ক্ষেত্রে। জিনিসটা কোশ্চেনটাকে দেখে নেবে, ঠিক আছে, যে তোমাকে বেগের ক্ষেত্রে দশা পার্থক্য বলেছে নাকি তোমাকে ইয়ের ক্ষেত্রে বলেছে। হ্যাঁ দাঁড়াও, টিউশনে আছি একটু, সামান্য 10 মিনিট। দেখো, এইখানে তোমাকে দশা পার্থক্য বলেছে থিটা 2 মাইনাস থিটা 1, এটা বের করে নিলাম। আমি ব্যাপারটা বলার জিনিসটা এই, যে তোমাকে কোশ্চেনটা যখন দেবে তখন তুমি দেখে নেবে যে সেটা বেগের ক্ষেত্রে দশা পার্থক্য বলেছে নাকি তোমাকে সরণের ক্ষেত্রে বলেছে। এরপরে ক্ষেত্রে এক্সিলারেশনের ক্ষেত্রেও বলতে পারে, এক্সিলারেশনের ক্ষেত্রে কি করতাম, তখন আরেকবার আমি ডেরিভেটিভ করে দেবো d2y/dt², এটা আমি করে দিতাম। ঠিক আছে, এবং এখানে আমাকে যেহেতু বলে টি সমান 0-তে, তাহলে আমার সুবিধা হলো টি সমান 0-তে যদি না বলতো তাহলে ডাইরেক্ট আমি এটা থেকে এটা মাইনাস করে দিতাম। ঠিক আছে, অর্থাৎ টি সমান 0 যদি না বলতো তাহলে আমার হয়ে যেত কি পাই টি প্লাস পাই বাই 2 মাইনাস 100 পাই টি মাইনাস পাই বাই 3, অর্থাৎ এখান থেকে আমার কি চলে আসতো 100 পাই টি, অর্থাৎ 999 পাই টি প্লাস পাই বাই 6, অর্থাৎ
পাই বাই 6 মাইনাস 99 পাই টি, এটা চলে আসতো নর্মাল ফেজ ডিফারেন্স, ঠিক আছে। কিন্তু যেহেতু টি সমান 0 বলে দিল, সেই জন্য আমার পাই বাই 6 চলে এলো, ঠিক আছে। এটা কোনো রকম প্রবলেম নেই, তুমি দেখিয়ে নেবে যে তোমাকে সরণের ক্ষেত্রে ফেজ ডিফারেন্স বলছে নাকি ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে ফেজ এটা ডিফারেন্স আরেকবার বলছে। বলো, যদি কোনো আরেকবার রকম বলো তো। কোনটা? সেকেন্ড ডেরিভেটিভ থেকে আরেকবার বলো, বোঝা যাচ্ছে না, হচপচ হয়ে গেছে। হচপচ হয়ে গেছে, বুঝিয়ে দিচ্ছি দেখো। এই উপরটা মুছে নি, তাহলে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো। খাতা নিয়ে বসেছো তুমি? হুম। ডেরিভেটিভটা করছো আমার সাথে সাথে? আচ্ছা দেখো, দেখিয়ে দিচ্ছি। সেকেন্ড অবধি হয়েছে, তারপর ফেজ ডিফারেন্সটা বার করছো কি করে, সেটাই তো বলছি। মানে টি ইকুয়াল টু 0 কোথা থেকে পেয়ে গেল? টি সমান 0 কোশ্চেনটাতে বলেছে, তোমাকে কোশ্চেনটাতে বলেছে যে টি সমান 0-তে বেগের ফেজ ডিফারেন্স বের করো, বলে টি সমান 0-তে বেগের ফেজ ডিফারেন্স বলেইছে তোমাকে কোশ্চেনটাতে, ঠিক আছে। তুমি তোমার ফিজিক্স বইটা নিয়ে বসেছো কি সাথে? না না, আমি ফিজিক্স এর বইটা নেই আমার কাছে, ম্যাথের বই মিস আছে। করেছো, তাহলে তো আরো ভালো জিনিস। দেখো, তোমার ব্যাপার হচ্ছে তুমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অবধি বুঝতে পারলে তো? হ্যাঁ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হুম। বুঝতে পারলে, এরপর তোমাকে আমি হ্যাঁ দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অবধি বুঝলে কোনো প্রবলেম নেই। বাহ, হ্যাঁ একটু দাঁড়া। তাহলে থিটা 1 সমান আমার বেরোলো 100 পাই টি প্লাস পাই বাই 3, এবং থিটা 2 সমান দিয়েছে পাই টি প্লাস পাই বাই 2। এত দূর অবধি তো কোনো বুঝতে প্রবলেম নেই, তাই তো? বাস ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। এরপর ফেজ ডিফারেন্স বের করতে বলেছে, তার মানে কি আমি বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, ঠিক আছে। এবং এখানে আরেকটা আমাকে কন্ডিশন দিয়েছে যে টি সমান 0-তে ফেজ ডিফারেন্স, তাহলে টি সমান 0 যদি হয়, তাহলে এখান থেকে থিটা 1 সমান কত চলে আসবে? এটা যদি 0 করি, তাহলে তো আমার পুরোপুরি শুধুমাত্র পাই বাই 3 পড়ে থাকবে। এবং হুম এইখানে যদি আমি টি সমান 0 করি, তাহলে আমার এখান থেকে শুধুমাত্র পড়ে থাকবে পাই বাই 2, ঠিক আছে। এরপর আমি ফেজ ডিফারেন্স করব, তার মানে আমি আগে বড়টা থেকে ছোটটা করব। আমি থিটা 1 মাইনাস থিটা 2 করবো না, কেন? কারণ থিটা 1টা ছোট এবং থিটা 2টা বড়। কেন? কারণ পাই বাই 3 সমান হয় 60 ডিগ্রি এবং পাই বাই 2 সমান হয়ে যায় 90 ডিগ্রি। তার মানে ফেজ ডিফারেন্স কত হয়ে যাবে? থিটা 2 মাইনাস থিটা 1, থিটা 2 মাইনাস থিটা 1 সমান কত চলে আসবে? 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান চলে আসবে 30 ডিগ্রি, যেটা আসছে পাই বাই 6। এরপর বুঝতে পারলে? হুম। আচ্ছা, তোমার হ্যাঁ ঠিক আছে। আরেকটা এক্সাম্পল নিয়ে বুঝিয়ে দিচ্ছি ফেজ ডিফারেন্সটা দেখো। তাহলে তোমাদের যে ইয়েটা আছে, এনার্জিটা কালকে করিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। একটা দিয়েছে x সমান সমান a সাইন পাই বাই 2 টি প্লাস কিন্তু থিটা। তাহলে তুমি এখানে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনটা করেছিলে কেন? আমাকে বলেছে যে বেগের দশা পার্থক্য বের করতে বলেছে, তো ঠিক বেগ আছে। তো আমাকে ডিওয়াই বাই বেগের দশা ডিটি তেই আসছে। হ্যাঁ, তো বেগের ডিওয়াই বাই ডিটি বেগ সমান কি হয়? ডিওয়াই বাই ডিটি বা ডিএক্স বাই ডিটি। আমাকে যেহেতু হ্যাঁ দিয়েছে y1 সমান দিয়েছিল আমাকে ইকুয়েশনটা, তাহলে আমাকে এটা তো y1, এটা কি সরণের সমীকরণ তো, তাই না? তা না না, সরণটাকে সেটা বেগ তো করতে বুঝতে গেলে পারছি, আমাকে সেটা ডিওয়াই বাই ডিটি করলে তো তাহলে আবার সেকেন্ড অর্ডার করেছে কেন? আমি সেকেন্ড অর্ডার তো তুমি শুনছো না ভালো করে। তোমাকে আমি কি বললাম? আমি যদি বললাম যে যদি তোমাকে এক্সিলারেশন বের করতে বলে, তখন তুমি আবার d2y বাই dt স্কয়ার করবে। ভালো সেইটাই করে বলছি, শোনো, তখন মানে যখন এই কোশ্চেন হ্যাঁ, দেয়নি তো। না না, কোশ্চেনে দেয়নি। আমি বললাম যদি তোমাকে আবার বলতো যে এক্সিলারেশনের ক্ষেত্রে বেগের দশা পার্থক্য বের করো, তখন তুমি d2y বাই dt স্কয়ার বলতে। আমি ওটা অন্য সাপেক্ষে বলেছি, তুমি পুরোপুরি ঠিকঠাক করে শোনো, ঠিক আছে। d2y বাই dt স্কয়ার, এটা আমি যখন বলেছিলাম যদি এক্সিলারেশন বের করতে বলতো, তাহলে তুমি এটা করতে d2y বাই dt না না, স্কয়ার। তোমাকে বেগ বলেছে তাই। দ্বিতীয়বার শুধু কনভার্সন হয়েছে তো, সেকেন্ড টাইম তো হ্যাঁ হ্যাঁ, ওটা শুধু কনভার্সন হয়েছে তো। কনভার্সন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওটা শুধুমাত্র কনভার্সন হয়েছে, অন্য কিছুই না, ঠিক আছে। এবং a সাইন পাই বাই 2 প্লাস থিটা, এবং আরেকটা দিয়েছে x2 সমান b সাইন 2 পাই টি প্লাস 3 প্লাস থিটা। তাহলে এখান থেকে তোমরা যে ইয়েটা করছো, কনভার্সন বলছি আবার, তোমরা যে এত দূর অবধি দশা পার্থক্য বের করছো, তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এই যে বিস্তারের সাথে কোনো রকম প্রবলেম থাকছেই না, বিস্তারের সাথে কোনো সম্পর্ক থাকছে না। তার আগে কি থাকছে? রাম সাম যদু মধু যাই থাক না কেন, এটার সাথে কোনো ডিফেন্ডই করছে না তোমাদের ফেজ ডিফারেন্সটা। কোনো রকম প্রবলেমই আসছে না। যেটা কিছু থাক আর না থাক সেটা দেখার দরকার নেই, আমার শুধুমাত্র কাজ এইটুকুটা, ঠিক আছে। এইটুকুটা নিয়ে কাজ, বাকিটা আমার দেখার দরকার নেই। তো আমার এখান থেকে চলে আসছে
আমার তো এখানে দুটোই সাইন রয়েছে, তাহলে তো আরো ভালো। যদি সাইন না থাকে তুমি কনভার্সন করে নেবে, কনভার্সন করতে সকলেই জানো, কোনো প্রবলেম নেই। তো এখান থেকে আমার ফেজ, এইখানে তোমাকে কি বলেছে, ফেজ ডিফারেন্স বের করতে বলেছে টি সমান 1 সেকেন্ডে, ঠিক আছে? ভালো করে শোনো, টি সমান 1 সেকেন্ডে তোমাকে ফেজ ডিফারেন্স বের করতে বলেছে। আচ্ছা ঠিক আছে, আমি কোনো প্রবলেম নেই। আমি তাহলে প্রথমে কি করব, ফেজ ডিফারেন্সটা এখানে দেখবো। আমার এখান থেকে আসছে θ1 বা φ1, আমি এটা ফাই দিয়েছি, তাহলে সুবিধা হচ্ছে না, এখানে ফাই আসছে, এখানে ফাই আসছে। আচ্ছা আমি এখানে সামান্য চেঞ্জ করে দিচ্ছি, এখানে থিটা না দিয়ে এবং এটাকেও থিটা দিচ্ছি না, এই দুটোকে পাল্টে দিচ্ছি আমি, এই দুটোকে পাল্টে দিয়ে আমি এটা প্লাস এক্স করে দিচ্ছি, ঠিক আছে? এবং এখানেও প্লাস এক্স করে দিচ্ছি। এরপর দেখো θ1 সমান কি চলে আসছে আমার π/2 প্লাস এক্স, এবং এই ক্ষেত্রে θ2 সমান কি চলে আসছে 2π/3 2πt/3 প্লাস এক্স। এরপর আমাকে দেখতে হবে কোনটা বড় এবং কোনটা ছোট, ঠিক আছে? কোনটা বড় এবং কোনটা ছোট আমাকে দেখতে হবে। নর্মাল বুঝতেই পারছি, 2π মানে 180, 180 কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 60, 60t প্লাস এটা, এবং π/2 90। এই ক্ষেত্রে যেটা আছে কি না, এই ক্ষেত্রে যেটা আছে আমার এইখান থেকে এই ডিগ্রিটা পুরোপুরি এটা বড় হয়ে যাচ্ছে। কেন বড় হয়ে যাচ্ছে, কারণ এই ক্ষেত্রে প্লাস এক্স এবং 2π/3 ইন্টু 3 এক্ষেত্রে আসছে, এবং এটা আসছে π/2। এরপর দেখো আমি সামান্য এখানে কি করব, θ1 মাইনাস θ2 করবো, এটা θ2 হয়ে গেল, তাই না? θ1 মাইনাস θ2 আমি যদি করি, তাহলে আমার এখান থেকে চলে আসবে θ2 মাইনাস θ1, θ1 মাইনাস θ2 কেন করবো, 2πt প্লাস 3 প্লাস এক্স মাইনাস π/2 প্লাস এক্স। যদি তুমি মানে θ1টাকে বড় θ2টাকে ছোট ধরে নাও, যদি বাই চান্স তুমি যদি ভুল করো, তখন তোমার মাইনাসে চলে আসবে অ্যান্সার, সেটা নিয়ে মাথা ঘাটার দরকার নেই, ঠিক আছে? ধরো আমি এইটাকে বড় ধরলাম এবং এটাকে ছোট ধরলাম, আমি ক্যালকুলেশন যদি নাও করি, তাহলে আমার মাইনাসে অ্যান্সার চলে আসবে, মাইনাসটাকে প্লাস করে দেবে, এটাই হবে অ্যান্সার। তাহলে এখান থেকে বুঝতে পারছো প্লাস এক্স, আমার এটা মাইনাস এক্স, মানে এটা মাইনাস চলে আসবে, তাহলে আমার এখান থেকে এটা চলে আসছে মাইনাস। আমি θ1 মাইনাস θ2 করলাম, এবং এখান থেকে আমার বোঝা যাচ্ছে মাইনাস এক্স মাইনাস প্লাস এক্স কাটা যাচ্ছে, অর্থাৎ 2πt/3 মাইনাস π/2। এটা যখন আমি ক্যালকুলেশন করবো, আমার 6 আসবে লসাগু, অর্থাৎ 4πt মাইনাস 3πt, এটা আমার পাইটি আছে, πt/2, কোয়েশ্চেন আমি ভুল করেছি, πt/2 তাই হবে, πt/2, এটা আসছে πt/2, পাই হবে না, πt/2 হবে। πt/2, ঠিক আছে? এরপর এটা যখন আসছে, তখন আমার আসছে শুধুমাত্র πt/6, এইটা আসছে আমার ফেজ ডিফারেন্সটা কি চলে আসছে, θ2 মাইনাস θ1 ফেজ ডিফারেন্স আসছে। কিন্তু আমাকে কি বের করতে বলেছে, t সমান 1 সেকেন্ডে, t সমান 1 সেকেন্ডে ফেজ ডিফারেন্স, তাহলে t সমান 1 সেকেন্ডে কত বেরিয়ে যাবে, π/6 বেরিয়ে যাবে। বোঝা গেল কিনা বলো শুভ? হ্যাঁ ঠিক আছে, বলো আমি হয় কিছু, করেছি এটা হয়ে গেছে? হ্যাঁ। ঠিক আছে, না তোমাদের ক্লাসটা আজকে এখানে অবধি রাখছি, ঠিক আছে? কালকে তোমাদের সিম্পল পেন্ডুলামটা করি, এবং তার সাথে আর বলছি শোনো এনার্জিটা শোনো, যেটা আছে, তুমি নোটস গুলো এবার থেকে আগের মতোই দিও, ইয়েতে বোঝা যাচ্ছিল না কিছু। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। কারেন্ট ইলেকট্রিসিটি মানে ইয়েটা থেকে কি নাম বলে, এসি কারেন্ট থেকে ওগুলো থেকে দিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, না রাখছি তাহলে।